তো বেশ অনেকবারই এরকম ঘটেছে, দেখা যেত যে আমি কোনো ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে আমি কাজ করছি বা স্টাডি করছি, হঠাৎ করে পিছন থেকে এসে আমাকে কলাপস করার চেষ্টা করলো, আমাকে হ্যারাস করার চেষ্টা করলো। তারপরে একদিন এরকম তো প্রায় রেপের পর্যায়ে চলে গেছিল। পরে বহুত কষ্টে আমি ওখান থেকে আমি সরে আসছি। পরিচিত হয়ে আপনার সঙ্গে নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে রাত্রি আহমেদ। রাত্রি আহমেদ। সো আপনি রাত্রি নামেই আমাদের এই মাঝরাতে জীবনের গল্প বলতে এসেছেন। ওকে, ফাইন। রাত্রি, আমরা হ্যালো 8920 তে কিছু বেসিক নিয়ম ফলো করি। আপনি যেহেতু হ্যালো 8920 শোনেন, নিশ্চয়ই শোনেন তো? অবশ্যই। আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই জানেন, লাইক আপনার এইজটা কত, কোথায় থাকেন, বেসিক যতটুকু বললে আপনার জন্য কোনো সমস্যা হবে না, ততটুকু আমাদেরকে যদি ধারণা দিতেন। আমি আসলে থাকি উত্তরাতে, হাউস বিল্ডিং এর কাছাকাছি, হোস্টেলে আর কি। হোস্টেলে আপনি থাকেন? জি। বয়সটা 32 রাইট নাও। ওকে, ফাইন। 32 বছরের রাত্রি এই মুহূর্তে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। তার জীবনের কি গল্প, সেটা আমাদেরকে হাসাবে, কাঁদাবে, নাকি কোন ফিলিংস নিয়ে যাবে আমরা ঠিক জানি না। আমরা শুরু করতে চাই। চলুন, কোথা থেকে শুরু করবেন? আসলে আমি শুরু করতে চাচ্ছি আমার ছোটবেলা থেকে। জি প্লিজ। ছোটবেলায় আমি আমার নানা নানুর কাছেই মানুষ হয়েছি। আমার নানা নানুই আমার দেখাশোনা করতো। নানা নানুর কাছে কেন? কারণ হচ্ছে আমার মা বাবা তখন আলাদা ছিল। একটু যদি ভেঙে বলতেন আমাদের শ্রোতাদের বোঝার জন্য। ব্যাপারটা হচ্ছে যে তারা পেপারলি সেপারেটেড না, বাট তারা সেপারেশনে ছিল আর কি, বছর 4 মতো। ওই সময়টাতে নাকি এর আগেও ছিল? না, আমি জন্ম হওয়ার পরপরই। আপনি জন্ম হওয়ার পরপরই? হ্যাঁ। এক ধরনের কিউরিওসিটি হতে পারে আমাদের যে আপনার জন্মের সঙ্গে এটার কোনো ব্যাপার স্যাপার ছিল কিনা। না, জন্মের সাথে কোনো ব্যাপার ছিল কিনা জানি না, বাট আমি এতটুকু শুনেছি আমার মা বাবার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, সো দ্যাট তারা 4 বছরের মতন তারা আলাদা ছিল ওই সময়টাতে। হ্যাঁ, ওই সময়টাতে তখন আমাকে কে লালন পালন করবে, তখন আমার নানা নানু সেই দায়িত্বটা নেয় আর কি। আপনি কি আপনার বাবা মার ফার্স্ট বেবি ছিলেন? জি, ফার্স্ট বেবি ছিলেন। তারপরেও আপনার মা আপনাকে কাছে রাখেনি? না, আমার মা তখন মেডিকেলে 5th ইয়ারে পড়তেন। ওকে, তারপরে তিনি হোস্টেলে থাকতেন? তিনিও হোস্টেলে থাকতেন। রাইট। আর বাবা? আর বাবা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনে অ্যাকাউন্টেন্ট ছিলেন, ওখানে উনি চাকরি করতেন। সো বাবার পক্ষে রাখা সম্ভব ছিল না? না, বাবার পক্ষে রাখা সম্ভব ছিল না। ওকে, সো নানুর কাছে বড় হয়ে ওঠা। হ্যাঁ, তারপর? জি, তো যখন আমার বয়স 4 বছরের মতন হলো, তারপরে মনে হলো যে আমার বাবা মা অ্যাটাচড হলো আর কি। মানে আমার বাবা তখন আসা যাওয়া শুরু করলো, বাট আমি আমার বাবাকে আসলে ভয় পেতাম। মানে আমার তাকে কেন জানি ভালো লাগতো না, মানে এটা কোনো সে ছিল না কেন, বাট ভালো লাগতো না। এটার কারণে আমি ওভাবে মিশতাম না বাবার সাথে। হ্যাঁ, 4 বছর পর যেটা হলো, বিশেষ করে আমার নানু এবং বড় মামা ইন্টারনালি মানে তারা ডিসাইড করলো যে এটা ম্যাচ আপ হয়ে যাওয়া উচিত, না হলে বাবার পরিচয় থাকবে না, ভবিষ্যতে অনেক অসুবিধা হবে। ম্যাচ আপ মানে আমি ঠিক বুঝলাম না। মানে বাবা এবং মায়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত, রিবিল্ড করা উচিত, নইলে আপনার পরিচয় সমস্যা হবে, তাই তো? তো পরে মিল হলো। ওইখানে একটা কথা আছে, ক্লাস 1-এ থাকতে আমার নানুর ক্যান্সার ধরা পড়ে, ক্লাস 2-তে আমার নানু মারা যায়। ওহো, ওকে। আমি যদি একটু আমার কিউরিওসিটি জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে মা ডাকটা আপনি প্রথমে কি মাকে ডেকেছিলেন নাকি নানুকে ডেকেছিলেন? এটা আমার নানার ভাষ্য মতে আমি আমার নানুকেই মা ডাকতাম প্রথমে, কিন্তু আমার নানু সেটা অ্যাভয়েড করতো। অফকোর্স, সে তো অ্যাভয়েড করবেই। হ্যাঁ, আসলে এটা কারণও ছিল আমি মা ডাকার, কারণ আমি সবসময় অল টাইমই তার কাছেই থাকতাম। সেজন্য আমি জিজ্ঞেস করেছি, বাচ্চারা যার কাছে থাকবে তাকেই তো মা ডাকবে। নানু নাকি এটা আস্তে আস্তে শিখিয়েছিল যে তুমি একে আম্মু ডাকো, আবার নানা ভাইয়াকে নাকি আব্বু ডাকা শুরু করেছিলাম, পরে ওটা উনি অ্যাভয়েড করে দিয়েছে। ওকে, বাট আমাকে তারা দুইজনই সবচেয়ে বেশি আদর করতো আমার লাইফে। ওকে, এখনো বলবো এটার জায়গা কেউ নিতে পারবে না। তারপরে যখন আমার নানুটা সাডেনলি ডেথ হলো, তখন আমার ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হলো, কারণ আমার নানা তখন চিন্তা করলো যে আবার নতুন করে বিয়ে শাদী টাদি করবে, মানে বয়স কত ছিল তখন? নানার বয়স মোটামুটি ছিল, খুব একটা বেশি বলা যাবে না, আবার কমও বলা যাবে না, আমি আন্দাজ বলতে পারবো না। তবে তখন আমার মামারা সবাই মোটামুটি মানে পড়াশোনা শেষ। এই অবস্থায় আপনার নানা বিয়ে করতে চাচ্ছে? হ্যাঁ, মানে এটা 1 বছর খানেক পরে। একটা হচ্ছে যে লোনলিনেস এর কাছ থেকে হতে পারে, মানে হ্যাঁ, লোনলি থেকেই আসলে, কারণ আমার নানুকে সে অনেক মিস করতো। তখন আমি এইটুকুই বুঝলাম যে নানা ভাই আমাদের সাথে থাকছে না,
বাকিটুকু আপনি কিছু বোঝেন না। হ্যাঁ, খুব তখন আমি স্বাভাবিক। ওইটুকুই বুঝি। জি। আমার কাছে এটা খুব খারাপ লাগতো যে নানা ভাইয়া কেন নাই। তার কাছে আমি অনেক আবদারের একটা বিষয় ছিলাম, মানে মরণ পর্যন্ত। জি। তারপরে তো ওই ব্যাপারটা নিয়ে ম্যারেজ আরো পারিবারিক ব্যাপার স্যাপার নিয়ে একটা দ্বন্দ্ব হলো। দ্বন্দ্ব হওয়ার পর সবাই আলাদা হয়ে গেল। পরে আমার বাবা মা, তখন আমরা চলে আসলাম, নিজেদের মতো করে বাসা নিয়ে নিল। ফর দ্য ফার্স্ট টাইম আপনি বাবা মার সঙ্গে থাকতে যাচ্ছেন। হ্যাঁ, তখন থেকে অশান্তিটা শুরু হলো। কিছুদিন যেতে না যেতেই ওই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে চিৎকার চেঁচামেচি, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে চিৎকার চেঁচামেচি দুজনের মধ্যে যতক্ষণ বাসায় থাকতো। আর আমার ফাদারের আসলে ব্যাপারটা এরকম ছিল যে তার মুখের ভাষাটা খুব খারাপ ছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো সবসময়, যে তার ল্যাঙ্গুয়েজ গুলো জানি কেমন ছিল, কথাবার্তা। যখন রেগে যেত তখন এরকম করতো নাকি নর্মালি ওরকমই? নর্মালি, মানে কিছু কিছু মাসে হয়তো বা নেচারই ওরকম। আর সে সারাক্ষণ শুধু খালি মানুষকে ভয় দেখাতো, আতঙ্কের মধ্যে রাখতো আমাদেরকে। আর তার মানে আমার নানু বেঁচে থাকতে থাকতে আবার আমার ছোটটা হলো। এখানে আমি একটা জিনিস করে ফেলেছি। তো ওই ছোটটা হওয়ার 1 বছর পরেই আমার নানুটা মারা যায়। তখন আমার ওই ছোট বোনটাও তখন অ্যাড হয়। ওর মধ্যে আবার এই জিনিসগুলো আসে না, কিন্তু আমার চোখের সামনে বেশি পড়তো, কারণ আমি বুঝতে পারতাম তো। আমার চোখের সামনে দেখতাম যে আমার মা বাবার সাথে প্রচন্ড ঝামেলা হচ্ছে। এক পর্যায়ে এমন দাঁড়ালো যে এটা ফিজিক্যাল টর্চারে চলে গেল রীতিমতো। যখনই আমার মা বাসায় ফিরছে, আমার কাছে জিনিসটা খারাপ লাগতো যে একটা সারাদিন পর একটা মানুষ, সে পেশেন্ট দেখে রাত্রেবেলা 10টার সময় বাসায় ফিরছে। আমার বাবা ফিরতো সন্ধ্যা 6টায়, সে ফিরতো রাত 10টায়। আপনার মা রাত 10টায়? হ্যাঁ, বাসায় এসে খেতে বসতে না বসতেই টর্চার শুরু হয়ে যেত, মানে কোনো ইস্যু ছাড়াই। কেমন যেন একটা আতঙ্ক ভাব। আর সবসময় খালি সিলি ম্যাটার নিয়ে লাগতো। কিরকম? তুই করে কথা বলতো সে, তুই বাজার করিস না কেন, তোর মেয়েদেরকে আমি খাওয়াতে পারবো না, এই টাইপের ছিল তার ভাষা। তো আমার কাছে এই জিনিসটা অবাক লাগতো যে একটা শিক্ষিত মানুষের মুখের ল্যাঙ্গুয়েজ কেন এরকম হবে। তা আমি প্রথমে বুঝতে পারতাম না কেন এরকম করে। আমার মা যতই একটা ভালো খাবার কিছু রান্না করুক, সে একটা সিনক্রিয়েট তৈরি করে ফেলতো বাসার ভিতরে, সাডেন সিনক্রিয়েট তৈরি করে ফেলতো। আর আমরা ছোট ছিলাম তো, যেন ভয় পেতাম, আতঙ্ক থাকতাম। আর বাসের সবাই, কাজের মেয়েটে থেকে শুরু করে সবাই মোটামুটি ভয় পেত। সবচেয়ে বেশি যেটা আমার কাছে পেইনফুল লাগতো, আমি কিছু বলতে পারতাম না। এক্স্যাক্টলি, ওই সময়টাতে বলাটাও সম্ভব নয়। যখন এই ফিজিক্যাল টর্চার গুলো হতো, এগুলো কি একদম আপনাদের সামনে হতো নাকি রুমের দরজা বন্ধ করে? যার তার সামনেই সেরকম করতো। কি করতো সে? গায়ে হাত তুলতো। গায়ে হাত তোলা বলতে থাকে না যদি একটা স্ল্যাব? শুধু স্ল্যাব বললে ভুল হবে। কখনো বেল্ট দিয়ে, কখনো জুতা দিয়ে, কখনো। আপনাদের সামনে? সেটা আমাদের সামনে, আমার চাচাদের সামনে। ওকে, এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি তারা অ্যাফেয়ার করে বিয়ে করেছিল? ব্যাপারটা আসলে কি ছিল? ব্যাপারটা ছিল আমার নানু পছন্দ করে দিয়েছিল বিয়েটা। প্রিয় শ্রোতা, আমরা একটু ক্রোনোলজিক্যালি গল্পের সামনের দিকে আগাই। আমরা হয়তো বা রিজনটা বের করতে পারবো যে কেন বাবা মায়ের মধ্যে এই ধরনের সম্পর্ক ছিল বা কি কারণে হলো। কিন্তু ওর বয়সটা থেকে ও ওই সময়টাতে যা দেখেছে, যা বুঝেছে, সেটাই ও বলছে। ওই বয়সের মধ্যে ও রয়েছে। আমরা ধীরে ধীরে আজকের এই 32 বছরের তার কাছে আমরা আসবো, তখন হয়তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সেই পরিষ্কারের জায়গাটায় আমরা যেতে চাই। হ্যাঁ, তারপর ডে বাই ডে দেখা গেল যে বাড়তেই থাকলো। আমার কিছু বলার থাকতো না। মাঝে মাঝে নানা ভাই এসে কান্না করে চলে যেত। আমার আব্বুকে কেউ একটা চাচ্চু ছিল, সে একটু বকাঝকা করতো, ছোট চাচ্চু ছিল যদিও। পরে ওই চাচ্চু বলতো, আপনি যদি এরকম বেশি বাড়াবাড়ি করেন আমি ভাবিকে নিয়ে যাব, কারণ আপনি এরকম কেন করেন ভাবিটার সাথে, এত ভালো বউ আপনি পাইছেন, আপনি নিজেও জানেন না। এরকম করে বলতো। আমার আম্মু কখনোই কোনো কিছু বলতো না, আচ্ছা, চুপচাপ করে সহ্য করতো। তার মধ্যে এই গুণটা আছে, সে কখনোই কোনো কিছু বলতো না। কিন্তু সে খুব সেই মেন্টালিটির মানুষ যে থাক হাজবেন্ড, হোয়াটএভার ইট ইজ, হাজবেন্ড। এই লজিকটা তার মধ্যে এখনো কাজ করে। যে জিনিসটার কারণে তার সাথে আমার মাঝে মাঝে ফাইট হয়। মানে ওটা ওরকম ফাইট না যে মানে আমি তাকে হার্ট করার মতো, বাট আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে হাজবেন্ড নট লাইক দিস। তো যখন আমি ক্লাস 6-এ উঠলাম, আমি খেয়াল করলাম যে আমাকে, মানে আমার আপন ফুফাতো ভাই, বড় ফুফুর বড় ছেলে, ওই ছেলেটা আমাকে কেমন যেন অ্যাপ্রোচ করছে। উনি আমার চাইতে 15 বছরের বড়। তো উনি শুরু থেকে, ছোটবেলা থেকে আমার ফ্যামিলিতে আসা যাওয়া করতো। তো আমি কখনো ওভাবে কোনোদিন তাকে অমন দৃষ্টিতে দেখিনি, দেখার প্রশ্নই ওঠে না, যেহেতু উনি আমার চাইতে এত সিনিয়র। আর আমারও ওরকম চিন্তা ধারা তখন গ্রো হয়নি। তার অ্যাপ্রোচেশনটা এরকম ছিল যে সে আমার কাছাকাছি আসার চেষ্টা করত, উল্টাপাল্টা ধরনের আচরণ করার চেষ্টা করত, যেটা আমার পছন্দ ছিল না এবং আমার কাছে অ্যাকসেপ্টেবলও ছিল না।
আমার যেটা মনে হয় যে আপনার জায়গা থেকে আপনি একটু এক্সপ্লেইন করতে কিছুটা হলেও শাই ফিল করছেন। এটা কি এরকম কোনো কিছু যে আমরা এক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের ব্যাপার দেখি? হ্যাঁ, কিছু বিশেষ করে ফিজিক্যাল হ্যারাসমেন্টই হবে এখানে, কারণ সে আমাকে ফোর্স করার চেষ্টা করত যখনই সে সুযোগ পেত। শিশুদের যে শারীরিক নির্যাতন আমরা বলে থাকি পরিবারের মধ্যে করে থাকি, যে ফ্যামিলি ভায়োলেন্স বা ট্যাবু যে শিকারটা হয়, সেটা আসলে ছিল, তাই তো? সেটাই ছিল। ওকে। তো বেশ অনেকবারই এরকম ঘটেছে, দেখা যেত যে আমি কোনো ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে আমি কাজ করছি বা স্টাডি করছি, হঠাৎ করে পিছন থেকে এসে আমাকে কলাপস করার চেষ্টা করলো, ওকে, আমাকে হ্যারাস করার চেষ্টা করলো। তারপরে একদিন এরকম তো প্রায় রেপের পর্যায়ে চলে গেছিল। পরে বহুত কষ্টে আমি ওখান থেকে আমি সরে আসছি, মারপিট করতে হয়েছে আমার প্রচন্ড রকমের, পালিয়ে গেছি আর কি, সোজা কথা পালিয়ে গেছি। আপনি তো এই জিনিসটা ও লম্বা সময় ধরে চেষ্টা করেছে, প্রথম দিন নরমালি আগানোর চেষ্টা করেছে, তারপরে ধীরে ধীরে এই জায়গাটায় এসছে। আপনি যখন বুঝতে পারলেন যে ওর আচরণটা আসলে নর্মাল আচরণ না, ইটস অ্যান অ্যাবনর্মাল আচরণ, হ্যাঁ, আপনি কি ফ্যামিলির কারোর সাথে এই ব্যাপারটা শেয়ার করেছিলেন? তখন আমি ওভাবে বুঝতে পারি না, কিন্তু যখন সে ফাইনালি আমাকে রেপ করার চেষ্টা করেছে তখন আমি আমার মাকে বলেছি, কিন্তু আমার মা সেটা ট্রাস্ট করেনি। মাকে কিভাবে বললেন জিনিসটা? যে এরকম আমার সাথে কেমন যেন ভাইয়া ব্যবহার করে। ওকে। তখন আমার মা বলছে, দূর, ও এরকম করবে কেন, ও তোকে বড় ভাইয়ের মতন তোকে আদর করে, ওটা এমন কিছু না। আপনার মা সেটা অ্যাভয়েড করে যায়? হ্যাঁ, আমার মা সেটা অ্যাভয়েড করে যায়। আপনার মা তো ডক্টর ছিলেন, তার জায়গাটা থেকে তো এটা জানাটা খুবই স্বাভাবিক যে এই না, সে ধরনের। একটু এই টাইপেরই ছিল, সে আমার ব্যাপারে প্রচন্ড উদাসীন ছিল, এটা আমি বলতে বাধ্য, এটা আমি না বলে পারলাম না। আগে মনে করতাম যে এটা ইচ্ছে করে করতো, কিন্তু এখন বুঝতে পারছি যে এই জিনিসটা তার মধ্যে ফিলিংসটা কম, যে আমার সন্তানের প্রতি এরকম আচরণ করছে। তো এখানে আবার একটা কাহিনী ছিল, সেটা পরবর্তীতে যেটা হয়েছে, যখন আমি এটা বলেছি, এই জিনিসটা উল্টাভাবে ইন্টারপ্রিটেশন হয়েছে যে আমার দোষের কারণে ও এরকম করছে আমার সাথে। কে ইন্টারপ্রিটেশনটা কে করেছে? এটা ওই আমার ফুফাতো ভাই। মানে ফুফাতো ভাইকে কি জেরা করেছিল আপনার মা? মানে আমার ফুফাতো ভাই উল্টাভাবে বুঝিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার মাকে তো ফার্স্ট তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে যে আমার মেয়ের সাথে এরকম কেন করছিস বা কেন করেছো এরকম একটা। তা জানি না, তবে ওদের মধ্যে কি কথা হয়েছে বা কি ধরনের কোনো কিছু তখন আমি বুঝি নাই, কারণ আমি অনেক স্টুপিড টাইপের ছিলাম, যার কারণে আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি তাকে সরাসরি বলে দিয়েছিলাম যে এরকম আমাকে এরকম করছে আম্মু, কেমন যেন ব্যবহার করছে। তখন বলছে যে না, এটা কিছু না। ওকে। কিন্তু এটার ভিতরে যে অনেক কিছু ছিল, এটা আমি পরে বুঝতে পারছি। এক্স্যাক্টলি। আপনি কিভাবে জানলেন যে একটা রং ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়েছে আপনার ফুফাতো ভাই? কারণ যখন এই যে পালিয়ে গেলাম, পালিয়ে যাওয়ার দুদিন বাদেই হঠাৎ করে শুনি আমার মা আমাকে ডাকছে, ডাকার পরে বলছে, তুই কি কারোর সাথে প্রেম করিস? আমি তখন বললাম, কিসের প্রেম? কোন ক্লাসে পড়ছেন আপনি তখন? ক্লাস 6-এ। ওকে। তাহলে যে কিসের প্রেম? আমি জানতে পারলাম একজনের কাছ থেকে, তুই হান্নান নামের, মানে আমাদের বাসা হান্নান নামে একটা মামা আসতো, ওই মামার সাথে নাকি আমি প্রেম করছি। উনি কেন আসতো, কি মানে? উনি এমনি আসতো, উনি দুঃসম্পর্কের চাচার একটা শালা হয়, উনি ভালো মানুষ। ওনার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার? ওই মামা তখন জগন্নাথে পড়তো অনার্স। 11 বছরের একজন কিশোরী আর একজন জগন্নাথে অনার্স পড়ছে। ওকে, তারপর? কিন্তু সে দেখতে খুব গুড লুকিং ছিল, হয়তো বা এটার জন্য তার কমপ্লেক্স ছিল। মানে আপনার ফুফাতো ভাইয়ের? হ্যাঁ, হইতে পারে সেটা, কারণ যেহেতু আমি তার কমপ্লেক্স থাকার জায়গাটা থাকছে কিভাবে? আমার এখানে আসলে আমি খুব অবাক হচ্ছি। ওয়েট বাড়ি, এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে যখন আমি তাকে ডিনাই করেছি, তখন সে আমাকে প্রস্তাব দিয়েছিল বিয়ে করার জন্য। তা আমি বলেছি, কিসের বিয়ে, আমি বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভাইয়া জানি, আমি তোমাকে বিয়ে করব না। ফাইনালি আপনার বোঝারই ব্যাপার না, হোয়াট ইজ বিয়ে, হোয়াট ইজ লাভ। হ্যাঁ, এই 11 আমি বছর এটা বয়সে না জেনেই আমি বলে দিয়েছি, ওটা কি ভালো কি মন্দ কি হলো আমি ওটা না জেনেই বলে দিয়েছিলাম। কিন্তু ওইটার অ্যান্সারটার জন্য সে যে আমার এত বড় ক্ষতি করবে। আচ্ছা, ক্ষতির জায়গাটা আমি একটু আসতে চাই, তবে তার আগে আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার ফুফাতো ভাইয়ের আচরণটা অন্যরকম ছিল, রাইট? জি। এই অন্যরকম থাকার জায়গাটা কি এরকম ছিল যে সে আপনাকে লাভ প্রপোজ করেছে অনেক আগে থেকেই, তারপরে সে নিজের মতো করে ট্রাই করছে? ব্যাপারটা কি না এরকম? না না, এরকম কোনো কিছু ছিল না, এটা হঠাৎ করে সাডেনলি এরকম হলো। এটা কারণ ছিল, সে চাইতো সে কোনোভাবে যদি আমাদের ফ্যামিলিতে ঢুকতে পারে, সে আমার হাজবেন্ড হতে চেয়েছিল। এবং সেটা কারণ হচ্ছে প্রপার্টি প্লাস মানি। ওকে। কারণ সে আমাদের সমস্ত সিক্রেট সে জানতো, প্যারেন্টস কোথায় কি করছে, কোথায় আর্ন করছে, আমার মা বাবা সমস্ত কিছু বলে দিত। ওকে বলতো সব কথা শেয়ার করতো, যেটা উচিত ছিল না। আর মানুষের একটা ব্যক্তিগত জিনিস থাকে যে এটা আমার, এটা আমি শুধুমাত্র আমার বাচ্চাদেরকে বলবো, এই প্রাইভেসিটা তাদের মধ্যে মেন্টালিটি কাজ করতো না। কিন্তু ওকে কেন বলতে যাবে? ওকে বলতো, ও ওভাবে ফ্রি করে নিছিল। না, সি আমাদের কিছু আর ও কনফিউশন। ছোটবেলা থেকে, যখন থেকে ঢাকায় সেটেল, তখন থেকে সে আমাদের বাসায় আসা যাওয়া করতো। আসা যাওয়ার কারণে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আমার বাবা মার সাথে, তার মানে ছেলের মতন আদর করতো। আপনার আপন ফুফাতো ভাই উনি? হ্যাঁ। ওকে। ওই আদরটার কারণে আমার আব্বু আম্মু খুব সহজ, মানে বিশেষ করে আমার আম্মুর কথা বলবো, আমার বাবা তো আমার বাবাই,
আমার আম্মু এত বেশি সহজ, মানে দুজনেই যা হয়তো, মানে আজকে এখানে ব্যবসা করছি, এখানে এত টাকা আর্ন হবে, বা ওখানে জব করছি, ওখানে এত টাকা বেতন পাবো, বা আমার ব্যাংকে এই আছে, সব কথা বলে দিত। ওকে বলতো। এবং তার মধ্যে একটা অ্যামেজিং পাওয়ার আছে এই লোকটার ভিতরে, যে সে আপনার কাছ থেকে এভরিথিং সে আদায় করে নিতে পারবে তার কথা দিয়ে। ওকে, লেটস টেক আ ব্রেক। কিছু কনফিউশন গ্রো করেছে প্রিয় শ্রোতা, যেমন আপনারা ভাবতেই পারেন, ইনফ্যাক্ট আমরা ফেসবুকে কিছু কমেন্টসও দেখতে পাচ্ছি। একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ক্যারেক্টার পাচ্ছি তার ফুফাতো ভাই, এবং সে এক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্য দিয়ে তাকে নিচ্ছে, এবং রাত্রির ভাষ্য অনুযায়ী তাকে বিয়ে করতে চাচ্ছে তাদের প্রপার্টি নেওয়ার জন্য, বা সে পরবর্তীতে জানতে পেরেছে। এখানে মান্নান নামের বা হান্নান নামের একজন ক্যারেক্টার আমরা পেয়েছি, তার সাথে সে জেলাস ফিল করছে। বিষয়টা কেমন যেন একটু ধোঁয়াশা, আমরা বিষয়গুলো পরিষ্কার করতে চাই। ডেকে এরকম ধরনের কথা বলছিল, তখন আমি খুব অবাক হয়ে গেলাম যে সে আমাকে এই ধরনের কোশ্চেন কেন করছে। দেন আমি তখন তাকে উল্টা কোশ্চেন করলাম, তুমি এটা কোথা থেকে জানলে যে আমি প্রেম করছি? আমি তো ঘরের বাইরেই যাই না। মানে না, তুই ওকে পছন্দ করিস, আমি শুনেছি তুই ওর সাথে ঘুরে বেড়াইছিস, তুই পার্কে গেছিস, এরকম অনেক ধরনের আজে বাজে কথাবার্তা। পরে হলো কি, হঠাৎ করে আমার মা আমাকে মারা শুরু করলো। কি কারণে? প্রেম কেন করছি? ওই কথা বলতে বলতে আপনাকে মারা শুরু করলো? হ্যাঁ, মারা শুরু করলো, এবং আমি যেন ওই ছেলেটাকে ভুলে যাই। আমি প্রেম করিনি। তখন আমার মা কিছুদিন বাদেই আমার বাবার কাছে নালিশ করলো, সেও টর্চার করা শুরু করলো। এতে হলো কি, আমার পড়াশোনার প্রতি কিছুটা ক্ষতিও হলো। ওই হান্নানকে তো জিজ্ঞেস করলেই পারতো। কি জানি, আমি জানি না জিজ্ঞেস করেছে কিনা। উনি হঠাৎ করে 6 মাসে একবার আসতো কি আসতো না, ওনার সাথে আমার দেখাও হতো না ওইভাবে। 1 মিনিট 2 মিনিট, মামা কেমন আছেন, ভালো আছি, এই সম্পর্কে মামা হতো। হ্যাঁ, মামা হতো। তখন আমি বুঝতে পারিনি, এটা আমার মানে আমার ব্রেনেই ছিল না যে জিনিসটা সম্পূর্ণ ভিলেন হচ্ছে এই ফুফাতো ভাই। ভিতরে ভিতরে ওটা করতো। সে আমাকে মাঝে মাঝে প্রপোজাল দেওয়ার চেষ্টা করতো, তুই আমাকে বিয়ে কর, তোকে সবচেয়ে ভালো রাখবো। আমি বলছি, না, আমি বিয়ে করব না। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু নোট অন দ্যাট পয়েন্ট করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওর ফুফাতো ভাইয়ের সাথে ওর বয়সের ডিফারেন্সটা আমরা একটু বলতে চাই। আপনার বয়স তখন 11 বছর, যখন আপনি ক্লাস 6 এ পড়ছেন। খুব স্বভাবতই 11 বছর বয়স হওয়ার কথা, বা তার চেয়েও কম হতে পারে। 12। ওকে, 12 বছর। সেই সময়টাতে আপনার ফুফাতো ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত ছিল? 15 বছরের। 15 বছরের ডিফারেন্স, তার মানে ওর ডাবলেরও বেশি। একটা হচ্ছে 27 বছরের ছেলে, এবং আরেকটা হচ্ছে 12 বছরের কিশোরী। খুবই হাস্যকর, এবং আমরা ঠিক জানি না যে কেন এই ধরনের আচরণ। আচ্ছা, একটু সামনের দিকে যেতে চাই। একটা কিশোরী মেয়ে তার ফ্যামিলির কাছে বলবে না তো কার কাছে বলবে? কিন্তু সেই ফ্যামিলির কাছে বলার পরে যে ট্রিটমেন্টটা পাচ্ছে, সেটা কিন্তু মানে ও যেটা বলছে সেটা কিন্তু একক চিত্র নয় আমাদের সোসাইটিতে। এরকম চিত্র হরহামেশাই দেখা যায়। যাই হোক, তারপর শুনি। 3 বছর পর সেই ফুফাতো ভাই হঠাৎ করে আমাকে একটা লাভ লেটার দেয়। তখন আমি ফাইন্ড আউট করা শুরু করলাম। তখন আমি আমার এক কাজিনের মাধ্যমে জানতে পারলাম, আরেকটা ফুফাতো বোন আমার বাসায় থাকতো আমাদের সাথে। সে বলল যে হ্যাঁ, ও তো তোকে পছন্দ করে বলেই ও এরকম ছড়াইছে, তুই জানিস না এটা? তখন আমি বুঝতে পারলাম যে জিনিসটা ওইখান থেকে শুরু হয়েছে। এবং যেটার সমাধান করতে আপনাকে 3 ইয়ার্স লাগলো। আমি আমার আম্মাকে দেখাইছি আমি চিঠিটা। দেখানোর পরে আমার আম্মার কোনো সে ছিল না, বাট আমার আম্মা কিছুই বলল না, তার মধ্যে কোনো ফিলিংসই ছিল না। মানে এক ধরনের অ্যাপোলজি আপনি এক্সপেক্ট করছিলেন? হ্যাঁ, বরং সে আরো উল্টা বলল, তুই একেই বিয়ে করে ফেল, এটাই তোর জন্য ভালো হবে। আমি জিনিসটা না মেনে নিতে পারি নাই ভাইয়া। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9 এ? ক্লাস 8 এ পড়ি তখন, যখন আপনি এটা আবিষ্কার করলেন। হ্যাঁ। আমি একটু জানতে চাই, যে ঘরে মা ডাক্তার, বাবা একটা জব করছেন, সেই ঘরের মা নিজ সন্তান, তাদের প্রথম সন্তান, ক্লাস 8 পড়ুয়া একটা মেয়েকে কিভাবে বলে যে তুই একেই বিয়ে কর? বিয়ে করার প্রসঙ্গটা মানে বিয়েটা কবে করার কথা বলেছে? তখন বিয়ে করার কথা বলছে নাকি পরে? তখনই বলেছে আমাকে। তারপরেও আমি বলেছি যে আমি এটা করব না, তোমরা আমাকে এরকম করো না। সে কিন্তু তার ওই ফিজিক্যাল হ্যারাসমেন্ট কিন্তু সে জারি রাখছে। আমার আম্মাকে আমি বলছি বারবার, কম করছে, তুমি একটা কিছু করো। সে বলতো গো হেড। এই জিনিসটা আমার কাছে এখনো পেইনফুল লাগে। ওকে, সামনের দিকে যাই। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। প্রিয় শ্রোতা, জীবনের গল্পে এই জন্য আমরা বলি সবসময় যে দেয়ার ইজ নো ড্রামা ইন লাইফ, বাট লাইফ ইজ মোর দ্যান ড্রামা। কারণ জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। একটা মেয়ের কতটা পেইন নিয়ে একটা সংসারে, একটা পরিবেশ নিজেকে টিকিয়ে রাখতে হয়, যদি সেটা তার বেড়ে ওঠার জন্য প্রতিকূল পরিবেশ হয়, কত বড় মেন্টাল চাপ, শারীরিক চাপ হতে পারে, ইউ কান্ট ইভেন ইমাজিন। হ্যাঁ, তো আজকের এই জায়গাটা থেকে একটু ইমাজিন করার চেষ্টা করুন। চলুন, মা বলতো গো অ্যাহেড। পরে ক্লাস 8 এ উঠার পর থেকে আমি কিছু নতুন কিছু পরিবেশ বাসায় আবিষ্কার করলাম। সেটা হচ্ছে আমার বাসায় যখনই আমি ঘরে ঢুকতাম, মামারা তখন বেশ ম্যাচিউর, বড়। আমাদের সার্ভেন্টদের সাথে ফিজিক্যাল রিলেশন হতো আমার চোখের সামনে।
আমি স্কুল থেকে এসে হয়তোবা ড্রয়িং রুমে ঢুকছি একটু ফ্রেশ হয়ে বসার জন্য, দেখি উল্টাপাল্টা অবস্থা। ইভেন আমার ফুফাতো বোনও এটার মধ্যে রিলেটেড ছিল। এগুলো দেখে আমার খুব নোংরা লাগতো, আমার ভয় লাগতো। আমি একটু জানতে চাই যে আপনি কাদের কথা বলছেন? আপনার মামা কি আপনাদের বাসায় থাকতো? না, ওরা আসা যাওয়ার মধ্যে থাকতো। তো এসে আপনাদের সার্ভেন্টের সঙ্গে ধরনের কাজ করতো? হ্যাঁ। আপনি বলছেন ফুফাতো বোন এদের সঙ্গে জড়িত ছিল, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমার ফুফাতো বোন দেখা যেত যে 2 মামার সাথেই প্রেম করছে আর কি, এরকম অবস্থা। সো আপনি বাসায় এসে এই ধরনের এনভায়রনমেন্ট পেতেন? হ্যাঁ, স্কুল থেকে ফিরে? হ্যাঁ, স্কুল থেকে ফিরে বা যখন তখন। বাসাটা তো মোটামুটি ফাঁকাই থাকতো, আপনার বাবা হ্যাঁ, জবে কারণ থাকতেন, যেহেতু মা? দুজনেই যেহেতু বাইরে থাকতো, যে যা খুশি তাই বিহেভ করতো আর কি। ফুফাতো বোনকে বলছিলাম, তুমি যদি এমন করো আমি আম্মুকে বলে দেব। আমার মামা আমাকে প্রচন্ড ভাবে মারছিল, মারতে মারতে জামার কলারটা ছিঁড়ে ফেলছিল, যার কারণে আমি আজকে কানে শুনতে পাই না, আমার ডান কানে আমি কম শুনতে পাই। পরে ফুফাতো বোনকে বাড়ি পাঠায় দেয়, মামাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তো এগুলো দেখে আমার মধ্যে একটা রিয়াকশন হতো, যেটা ছিল এরকম যে প্রেম বা ভালোবাসা ইটস নাথিং, এটা এক ধরনের নোংরামি, এটা এক ধরনের খারাপ কিছু যেটা মানুষের করা উচিত না। বিশেষ করে ছেলে মানুষ ভালো হয় না, মেয়ে মানুষও ভালো হয় না, মানে কেউ ভালো না। আমার কাছে মনে হতো ছেলেও যা মেয়েও তা। পরে এখন বুঝতে পারি যে ওই সুস্থ পরিবেশটা আমি পাইনি কখনো, হয়তো এই জন্যই এরকম ছিল। কারণ আমি ঘরের ভিতরেই ছিলাম, আমি তো কখনো ঘরের বাইরে বেরোতে পারতাম না, যার কারণে ঘরের বাহিরটা এমন না যে এটা আমি কিভাবে বুঝবো। তারপর যখন ক্লাস 9-এ উঠলাম, হঠাৎ করে আমি জানতে পারলাম যে আমার মায়ের একজন লোকের সাথে অ্যাফেয়ার ছিল। তো সেই লোকটা আমাদের 3 মা মেয়েকে বিক্রি করে দিতে চাইছিল। সেভাবে সে কাগজপত্র রেডি করে আমার মায়ের কাছ থেকে সে হিউজ পরিমাণ টাকা নিয়ে নেয়। আমি একটু থামাচ্ছি আপনাকে, কারণ আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আপনি একটু পরিষ্কার করে বলুন, যে লোকটার সঙ্গে অ্যাফেয়ার ছিল সেই লোকটাই আপনার মা এবং আপনাদেরকে বিক্রি করে দিতে চেয়েছিল? হ্যাঁ, এটা কিভাবে? প্রেমের ফাঁদে ফেলে আর কি, যে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ভালো রাখবো, এরকম কথা বলে অনেক টাকা পয়সা নিয়ে আসলে মূল উদ্দেশ্য ছিল আমাদের 3 জনকে সেল করে দিবে আমেরিকাতে। এই উদ্দেশ্যটা আমরা জানতে পারি তার ওয়াইফের মাধ্যমে। কারণ তার ওয়াইফ হঠাৎ করে সাডেনলি দেশে আসে, এসে আমাদের বাসায় আসে। তো আমাদেরকে অবশ্য পরিচয় দেয়নি, এরকম ফোন নাম্বার নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে আমার বাবাকে ইনফর্ম করে যে তোমার ওয়াইফ তো এরকম টাকা পয়সা দিয়েছে, তোমার 2 বাচ্চাকে তো বিক্রি করে দিবে তোমার ওয়াইফকে সহ, সো ডু সামথিং। এটা বলার পরে তখন আমার আম্মা, এখানে আবার একটা ব্যাপার ছিল, আমার আম্মা হঠাৎ করে হসপিটালে ভর্তি হয়ে গেল অসুস্থের কারণে, চরম অসুস্থ, জন্ডিস ডায়াবেটিস সব একসাথে, মরণ অবস্থা। ওই টাইমে আমার বাবা শুনে মানে আরো রাগারাগি চিল্লাচিল্লি, এটা নিয়ে আমার ফ্যামিলিতে আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে। কেন আপনাকে কেন কথা শুনতে হয়েছে? আমাকে কথা শুনতে হয়েছে যে মা যখন এমন, মেয়েও এমন হবে। এবং এটার জন্য আমার ফুফাতো ভাই আরো বেশি করে হ্যারাসমেন্ট করা শুরু করলো, যে তোর মা যদি এরকম হতে পারে, তোর আমার সাথে ইনভলভ হতে অসুবিধা কি? বিয়ে না করিস, ইনভলভ তো হতে পারিস। বাবা মায়ের সম্পর্ক যদি ভালো না থাকে, সেটার সাফারার সন্তান কত ভাবে হতে পারে, সেটার জন্য নতুন করে হ্যালো 8920-তে এক্সাম্পল দেবার কোনো দরকার নেই। প্রিয় শ্রোতা, আমরা এখানে মাত্র সপ্তাহ 2 আগে আমরা বলবো, আমরা এখানে এমন একটি জীবনের গল্প প্রচার করেছিলাম যেই পরিবারে মা ছিল না, বাবা ছিলেন তার সন্তানের পরিচারক, অভিভাবক। এবং আপনারা দেখেছেন যে এই যে সেক্সুয়াল যে ভায়োলেন্স, সেটার মাত্রা কত বড় এবং কত ভেতরে গিয়ে হতে পারে। একটা মেয়ের জন্য একটা সুন্দর পরিবেশ, তার বড় হয়ে ওঠার পরিবেশ কতটা জরুরি, এবং আমাদের সমাজে সেটা কতভাবে একেবারে অশিক্ষিত মূর্খ, আমরা বলতে পারি যে একেবারে লোয়ার ক্লাস ফ্যামিলিতেও এটা যেভাবে হয়, একেবারে এই যে মেয়েটি আজকে এখানে এসছে আমাদের হ্যালো 8920 বন্ধু, ও কিন্তু এডুকেটেড, খুব ভালো ক্লাসের, ও কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করেনি এখানে, এবং ওর লেভেল থেকে সেটা সম্ভব নয়। ওর কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারছেন যে ও কতটা হায়ার সোসাইটির। কিন্তু ওর গল্পের সাথে কোনো না কোনো ভাবে আমাদের সেই বোনটির গল্প অনেকখানি মিলে যায়। ওখানেও বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না, এখানেও বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না। ওই মেয়েটিও যেভাবে সাফারার হয়েছে, এই মেয়েটিও কোনো না কোনো ভাবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রতি মুহূর্তে সাফারার হতে চলেছে। আমরা ফিরে যাই ওর কাছে। রাত্রি তারপর কি হলো? কেমন যেন একটা গ্যাঞ্জাম বেঁধে গেল হঠাৎ করে বাসার ভিতরে ওই ব্যাপারটা নিয়ে। তখন সবাই মিলে আমাকে হ্যারাস করা শুরু করলো বিভিন্ন ভাবে, ফিজিক্যালি হোক মেন্টালি হোক, যে যেভাবে পারে আর কি। আর আমাদের বাসায় সারাক্ষণই লঙ্গরখানার মতো মানুষ আসা যাওয়া করতো, যে যেরকম আচরণ করে শান্তি পায় সে সেরকম করে করতো। এমন অবস্থা যে উঠা বসাই কঠিন হয়ে গেছে, বাসায় থাকাই কঠিন হয়ে গেছে। বসবো, খেতে বসবো, ওই সময় কথা শোনাচ্ছে, ইরিটেট করছে। আর আমার বাবা তো রয়েছেই,
এমনি তো রইছেই, আগের জ্বালা যন্ত্রণা তো রইছেই, এরপর আরো বেড়ে গেল। পরে আমি সেই লেডির ফোন নাম্বারটা পাচ্ছিলাম না, তখন তো আসলে মোবাইলের যুগ ছিল না, তখন তো টিএনটির যুগ ছিল। আমি বহুত কষ্টে সেই মহিলার ফোনটা পাই একদিন টিএনটিতে। পরে আমি মহিলাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এমন কি কথা বলেছেন ফোনে আমার বাবাকে, যখন আমার বাসার মধ্যে এমন কিছু হয়ে গেল, আমি কিছুই জানতে পারছি না, আমি খালি কথা শুনছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে সবাই এরকম এরকম অপমান করছে, আপনি একটু সিরিয়াসলি কি বলবেন আপনি কে ছিলেন সেই লেডি, আমাদের বাসায় আসলেন, কোনো পরিচয় দিলেন না। তখন সেই মহিলা আমাকে বলল, ওই লোকের ওয়াইফ বলছি, তোমার মা এরকম করেছে, তোমাদের এরকম সেল করে দিতে চেয়েছিল, তো আমি চিন্তা করলাম আমার বাঁচানো উচিত, কারণ তোমরা ফুটফুটে দুটো বাচ্চা তোমার মায়ের, এটা উচিত হবে না, এজন্য আমি তোমাদেরকে সেভ করার জন্য আমি বলতে এসেছি। তখন আমি বললাম, দেখেন ভালো করছেন, থ্যাংক ইউ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে আপনি আর ফোন করেন না, কারণ আপনার একটা ফোনের জন্য অনেক কিছু হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, প্লিজ দয়া করে আপনি আর ফোন। কি হয়েছিল আপনার মার সঙ্গে আপনার বাবার, কি হলো তারপরে? অনেক ফাইট হয়েছে, অনেক মারামারি হয়েছে, এটা নিয়ে ছিল। আমরা তাকে মামা বলেই জানতাম, Okay. আমার মায়ের কলিগ, এমনি আসা যাওয়া করতো, আমাদের জন্য চকলেটস নিয়ে আসতো, তখন আমরা তো ছোট ক্লাস 2-তে পড়ি তখন। তার মানে আপনি আবিষ্কার করলেন যে আপনার মার সাথে ওনার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, জি। which is called adultery relationship. Yeah. ওকে, আপনি ঘটনাটা ক্লাস 9 থেকে ফিরে গিয়ে ক্লাস 2 সময়ের ঘটনা আপনি বলা শুরু করলেন কেন? না, আমি ক্লাস 2-র কথা না, ক্লাস 2-তে রিলেশনটা ছিল, কিন্তু সেটা আবিষ্কার ওরা হাইড করেছিল অনেক বছর, সেটা ব্লাস্ট হয়েছে আপনার ক্লাস 9-এ। ক্লাস 9-এ এসে। ও মাই গড, এটা 7 আমরা ইয়ার্স জানতাম ধরে না। প্ল্যান করেছে ওই লোকটি হ্যাঁ, আপনাদের। 7 ইয়ার্স ধরে তার প্ল্যান করেছে। ওকে, মা তখন পরে হসপিটাল থেকে 3 মাস পর সুস্থ হয়ে বাসায় ফিরলো, তো আমি জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা আসলে হলো কি, তুমি আমাকে এত অপমান কেন করো, তুমি এটা পারলা কিভাবে? তারপরে সে আমাকে উত্তরটা এরকম দিল, তোর বাবা আমাকে সময় দেয় না, তোর বাবা আমার সাথে অশান্তি করে, এই জন্য আমার বাসায় মন টেকে না, সেই জন্য আমি বাইরে বাইরে থাকি, এই জন্যই আমার এটাই চিন্তা হয়েছে যে আই নিড এ চেঞ্জ, সো দ্যাট আমি ওই সময় ওই ডিসিশনটা নিয়েছিলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো কোনো খোঁজ খবর পর্যন্ত নিশ্চয়ই নাওনি সেই লোকটার ব্যাপারে, যে ব্যাপারে তুমি এতখানি বড় ডিসিশনটা তুমি নিতেই পারো তুমি ডিসিশনটা, বাট তুমি কি তার সম্বন্ধে কোনো খোঁজ নিয়েছিলা? না, আমি তার সম্বন্ধে কোনো খোঁজ নেইনি। আমি, তুমি খোঁজ খবর না নিয়ে তুমি সমস্ত কিছু রেডি করে ফেললে? তোমার একটা ভুলের জন্য কি তুমি বুঝতে পারলা যে তোমার কত কিছু হতে পারতো? তুমি তো আমাদের দুজনের জীবনটা তো শেষ করতা, নিজেরটা তো শেষ হতোই, সাথে আমাদেরটা শেষ হতো, তুমি তো কাজটা ভালো করোনি। পরে বলতেছে, হ্যাঁ আমি কি করব, কেন করব না, তোদেরকে ফেলে রেখে যাব, হ্যান ত্যান, এরকম অনেক তর্ক। আমি বলছি, তুমি কাজটা মোটেও ভালো করোনি, এবং এটার জন্য আমি তোমাকে ক্ষমা করব না। আজকের পর থেকে আমি তোমার সাথে আমার আর সেই সম্পর্কটা রইল না। আমি আগে মনে করতাম যে আমার মা অনেক কষ্ট করে আমার বাবার ফ্যামিলিতে, আমাদের জন্য কষ্ট করে, কিন্তু আসলে এটা আসলে তার নিজের জন্য করে, নট ফর আস। এটা আমার কাছে এখন আজকে থেকে ফিল হবে, এরপর এটাই ফিল হবে শেষ পর্যন্ত। ওকে, তুমি তো আমাকে ফিল করো তো নাই, সাথে তুমি ছোটটাকেও ফিল করো না, মানে আমাদের দুই বোনের কাউকে তুমি ফিল করো না, তার মধ্যে কোনো ফিলিংস নাই, থাক হোয়াটসোএভার, তুই ফিলিংস না থাকলে কি হবে, আচ্ছা দেখা যাক, তবে আমি তোমাকে ফিল করব না, যা করছি শেষ। তারপর আমি তার সাথে কোনোদিন বেয়াদবি করিনি, কষ্ট লেগেছিল সেজন্য আমি বলেছি কথাগুলো। তো বলার পরে তার মধ্যে দেখলাম যে কোনো ফিলিংস কাজ করছে না, তো এভাবেই চলতে থাকলো। মেট্রিক দিলাম। এখানে আবার কথা আছে, ক্লাস 9-এ যখন আমি উঠি, ওই টাইমে আমার একজনের সাথে পরিচয় হয়, সে হচ্ছে হীরা। ওকে, সে হচ্ছে ইস্ট ওয়েস্টে বিবিএ পড়তো, ফার্স্ট ইয়ারে। একটা ফ্রেন্ডের মাধ্যমে, তার সাথে ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে আমার পরিচয় হয়েছে, ক্লোজ ফ্রেন্ড কাম বড় ভাই। ওকে, পরিচয়টা ছিল এমন যে ওই ভাইয়াটা বলতেছে যে আমি তো তোমার কথা সবসময় শুনি, আমি তোমার গান অনেক শুনেছি, তুমি তো ভালো গাইতে পারো। দাঁড়ান, আপনি গাইতে পারেন নাকি? জি। আমরা আসলে যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আমাদেরকে একটু হাসি এনে দিল আপনার প্রতিভা। আমি ঠিক জানি না আপনি কেমন গাইতে পারেন, তবে যাই গাইতে পারেন আমরা শুনবো নিশ্চয়ই। হ্যাঁ, তারপরে আগে শুনে নেই। ওই ভাইয়াটা আমাকে খুবই লাইক করতো, তার ফার্স্ট কারণ হচ্ছে আমার ভয়েস। তার গার্লফ্রেন্ডকে সে শুনাইতো, মানে তার গার্লফ্রেন্ড ছিল আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। হীরার গার্লফ্রেন্ড? না, হীরার ফ্রেন্ডটা যেটা। ওকে ওকে, ভাইটার নাম ছিল ফয়সাল। তো ফয়সালের গার্লফ্রেন্ড ছিল আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যে মারা যায়, ওই কথাতে আমি নাই যাই। তো ওই ফ্রেন্ডকে এভাবে বলতো, তুমি কিছুই পারো না, তোমার বান্ধবী অনেক ভালো গায়। কোন ফ্রেন্ডকে এটা বলতো? সেই লোপাকে, আমার ফ্রেন্ডটাকে, মানে যে মারা গেছে সে বলতো? হ্যাঁ, আমার ফ্রেন্ডটাকে বলতো, তোমার ফ্রেন্ড খুব ভালো গায়। মানে আপনার ফ্রেন্ডও ভালো গাইতো? হ্যাঁ, সেও খুব ভালো গাইতো, বাট তোমার চাইতে বেশি রাত্রি ভালো গায়। এটা নিয়ে মাঝে মাঝে ওদের মধ্যে একটু একটু ফাইটও হইতো। পরে আমাকে বলতেছে, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড তোমার গান শুনতে চাইছে। আমি যাকে তাকে গান শোনাবো কেন, আমি তো এমনি প্রফেশনাল সিঙ্গারও না,
আর আমি এরকম করে একটা অচেনা ছেলেকে আমি এরকম ভাবে শোনাবো, এটা কেমন কথা? যে না, এটা তোমাকে শোনাতেই হবে, আমি তাকে খুব বড় করে বলছি, তোমাকে এটা শোনাতেই হবে। তা আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে আমি একদিনই গাইবো, কিন্তু আমি এরপর আর গাবো না। ওকে। তখন সে ফোন নাম্বারটা দিল, দিয়ে বললো যে এখানে তুমি অমুক টাইমে ফোন দিবে, দিলে তাকে পাবা, এবার গানটা তুমি শোনাই দিও। তো তখন আমি ফোন করছি, ফোন করার পরে কথাবার্তা, পরে বলতেছে আচ্ছা কি গান শুনবেন আপনি? তো আমি বলছি, আমার পূজার ফুল। এই গানটা আমি সিঙ্গারি ফোন দিয়ে বলছে আপনি কোন গান শুনবেন, আপনার সেবায় আমি নিবেদিত। ওকে। ওকে, আমার পূজার ফুল কি যেন হয়ে গেল, ভালোবাসা হয়ে গেছে। তুমি যেন ছিঁড়ে ফেলো না, হ্যাঁ। তাই তো? ও মাই গড, আপনি একটু গানটা শুনি আমরা, যদি আপনার সুমর্জি হয় আর কি। সমুদ্রে চার লাইনে বেশি গাবো না। এখানেও পার্ট। ওকে ঠিক আছে, আপনি 4 লাইন করলেও চলবে। হ্যাঁ আচ্ছা, এই মুহূর্তে চার লাইনই মনে পড়ছে। জি প্লিজ। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, মালা গেথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছেড়ে ফেলো না। বাই দ্য ওয়ে, দিস ওয়াজ নাইস। ঠিক আছে, খুব বিখ্যাত একটা গান। এটা কিশোর কুমারের গান। রাইট। ওকে, যাই তারপর। পরে এসে বলল যে এটা তো খুব সুন্দর ভয়েস, আপনি কোথায় থাকেন? পরে আমি বললাম যে আমি ঢাকাতেই থাকি, সবকিছু বললাম। হ্যাঁ, আপনার ভয়েসটা খুবই নাইস। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি কি তাহলে রাখবো? না, একটু পরে রাখেন। আমি বলছি, না, আমি এখনই রেখে দিব, আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না, এটা জাস্ট ফয়সাল ভাইয়া বললো, ওই জন্য আমি আপনাকে ফোনটা দিয়েছি। এই বলে আমি বেশিক্ষণ কথা না বাড়িয়ে আমি রেখে দিয়েছি। তো তার 2 দিন পরে সে নিজে থেকে ফোন দিল, কেমন আছেন, কি অবস্থা। আমার ফোন নাম্বার সে জোগাড় করেছে, ফয়সালের কাছে শুনেছে তুই কার নাম্বার দিলি, এ তো খুব ভালো গায়। তা এখন আমার ওই ফ্রেন্ডটা একটু নটি টাইপের, তো ওই সিনিয়র ভাইয়াটা, প্রেম টেম করবি, প্রেম করতে পারিস, মেয়েটা খুব ভালো। তো এখন সাধারণত ফ্রেন্ডদের সাথে কথা বলে যে ধরনের হ্যাঁ, কথা যেটা হয় আর হয়। কি। তো তারপরে ও বলছে যে কেন, ও কি প্রেম করবে? আমি কি, কেন করবে না, তুই যেভাবে বলবি করবে। আর তাছাড়া প্রেম তো মানুষই করে। হ্যাঁ, প্রেম তো মানুষই করে, আর তুই তো এত ব্রাইট স্টুডেন্ট, মানে এরকম হ্যান ত্যান এসে বহুত কিছু বলে টলে ওকে মানে ফুলালো আর কি। তো এই ফুলানোর জন্য হয়তো বা ও বেশি ইমপ্রেসড হয়ে সে আমাকে ফোন দিছে 2 দিন পরে, আপনার সাথে আমি দেখা করতে চাই। আমি বলছি যে একদিনের ইয়েতে আমি কেন দেখা করবো আপনার সাথে? তবে বলছি যে না, দেখা করতে হবে, আজকে না করেন। আচ্ছা ঠিক আছে, এখন না হয় না করছেন, পরে তো ঠিকই হ্যাঁ করবেন। আচ্ছা 2 দিন বাদে হ্যাঁ করবেন। আমি বলছি না, আমি হ্যাঁ করার আমার কোনো ইচ্ছা নাই, আর আপনি আমাকে এভাবে ফোন করে আমাকে ইরিটেট করে না, আমার এগুলো ভালো লাগে না। তারপরেও দেখি সে নিজের থেকে ফোন দিতেছে। পরে এক পর্যায়ে দেখলাম যে না, মানুষটা ভদ্র। তারপরে এক পর্যায়ে ফ্রেন্ডশিপ হলো। 2 মাস যাওয়ার পরে তারপরে সে আমাকে সরাসরি প্রপোজ করলো, আমার তোমাকে ভালো লাগছে, আমি তোমাকে ভালোবাসি। তো তারপরে আমি বলছি যে তখন কি দেখা হয়েছে? না, তখনও দেখা হয়নি। বাই ফোনে প্রপোজ? বাই ফোনে প্রপোজ। ওকে। তো তখন আমি বলছি আপনি আমাকে দেখেননি, জানেন না, আমি আপনাকে দেখিনি, জানি না, এটা কোন ধরনের ভালোবাসা? এটা কি হয় নাকি? কেন হবে না? আমার তোমাকে ভালো লাগছে, ভালো লাগতেই পারে, বাট আমার তো আপনাকে ভালো লাগে নাই, দেখি নেই। ক্লাস 9-এ মেয়েরা হয়তো ভাবেই কথা বলে, বয়সের জায়গাটা থেকে এরকমই হয়, চটাং না, চটাং। আমি তো বেশি স্টুপিড ছিলাম, কারণ আমার সাথে মেয়েরা দেখা যেত চিঠি দেওয়া নেওয়া করছে, ফ্রেন্ডরা তখনকার সময় যেটা ছিল, এই বউ আমাকে চিঠি দিছে দেখ, এরকম একটা অ্যাপ্রিসিয়েশন ছিল। আমি খালি তাকায় তাকায় দেখতাম, কেন চিঠি দেয় মানুষকে, আমার কাছে এটা মনে হইতো, মেয়েরা কেন এত এক্সাইটেড থাকে একটা ছেলের চিঠির জন্য, ওকে, বা একটা ছেলে কেন এত এক্সাইটেড থাকে একটা মেয়ের সাথে দেখা করার বিকজ জন্য? অফ ইউর গ্রোথ। আমি যেটা বলবো আমার জায়গাটা থেকে, আমি যতটুকু বুঝেছি, আপনি যেভাবে বড় হয়েছেন সে জায়গা থেকে আপনি ছেলে এবং মেয়ের মধ্যে আপনার নিজের বাবা মা থেকে শুরু করে, এক্স্যাক্টলি আপনার বাবা মার জায়গাটা থেকে শুরু করে আশেপাশের সব জায়গাতেই আপনি কোনো হেলদি কোনো রিলেশনশিপ পাননি, যে কারণে হয়তো বা আপনার মাঝে এই জিনিসটা কাজ করতে পারে, যেটার মধ্যে এক্সাইটেড হওয়ার কি আছে আলটিমেটলি। হোয়াট এভার ইট ইজ, ইভালুয়েটিভ জায়গাতে আমরা যাচ্ছি না, আমরা বরং স্টোরি জায়গাতে। তো ওটার জন্যই আরো বেশি আমার কাছে ইরিটেট লাগতো। পরে আমি দেখেন তো, এভাবে আমাকে বিরক্ত করবেন না, আমার কাছে এগুলো ভালো লাগে না, আমার এরকম প্রেমের কথা শুনতে বিরক্ত লাগে, খুব রাগ লাগে, আপনি আমাকে এভাবে ফোন দিবেন না, এরকম করে আমি রেখে দিতাম। সে আবার ফোন দিত, এবং তার মধ্যে একটা গুণ ছিল, সেটা হচ্ছে সে কখনো রাগ হইতো না। অনেকেই এসব ফর্মুলা ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারেন, বাট আমরা বলবো যে যার যে গল্প সেটা তার জীবনের গল্প। সো এখান থেকে যদি শেখেন তাহলে ভালো কিছু শিখবেন। প্লিজ
রং কিছু শিখবেন না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি ঠিক জানি না, আই এম নট মাস্টার এই সাবজেক্টের উপরে, কিন্তু আমার যেটা মনে হয় যে এই জায়গাটাতে যত বেশি বাধা দেবেন তত বেশি আগ্রহ বাড়বে। লাইক স্রোতের বিপরীতে মাছ চলে, হ্যাঁ, যেখানে দেখবেন যে স্রোতটা অনেক বেশি, মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে ওঠে। সো ওই জায়গাটা থেকে প্রেমটাকে যদি বাধা দেন আপনি, ওটা আরো বেশি বেশি আকর্ষণ বাড়বে। একটা মেয়ে ছেলেটাকে ডিনাই করলো মানে হচ্ছে ছেলেটার বেশি আকর্ষণ বেড়ে গেল, ওর ক্ষেত্রে সেটাই হচ্ছে। তারপর 2-3 মাস যাওয়ার পরে সিরিয়াসলি বলল তোমাকে আমার কথা শুনতে হবে। তখন আমি বললাম যে কেন আপনার কথা আমাকে শুনতে হবে? তখন বলছে যে আমার কোন গুণটা নাই যেটার কারণে তুমি আমার ব্যাপারে এগ্রি করছো না। আমি বলছি যে আপনার প্রথম গুণ হচ্ছে আপনাকে আমি দেখি নাই, দ্বিতীয় গুণ হচ্ছে আপনার সম্পর্কে আমি কিছুই জানি না, রাইট, তৃতীয় গুণ হচ্ছে আমি আমার ফ্যামিলির বাইরে আমি কোথাও এগ্রি করব না, সো দ্যাট আমি এই ধরনের কোনো চিন্তা করতে চাই না। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা একটু অন্যরকম, আমি এই রিলেশনশিপ আমি হ্যান্ডেল করতে পারবো না। ওকে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমার বাবা যদি শোনে আমাকে মেরেই ফেলবে, আমার পক্ষে এটা সম্ভব হবে না। তখন বলতেছে হোয়াট এভার, তোমার বাবা যাই হোক, আমি অত কথা বুঝি না, আমার কথা তোমাকে শুনতে হবে। এই শোনার জায়গাটাতে আমি আসবো, তবে তার আগে বলতে চাই যে একটা ছেলে যখন আপনাকে প্রপোজ করছে, দুটো এখানে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড সে, রাইট? সো সেই জায়গাটা থেকে হয়তো আপনাকে নিয়ে তার একটা জানাশোনার জায়গা ছিল, আপনার ফ্রেন্ডটা তাকে বলতো, আপনার সিনিয়র ফ্রেন্ড যে ছিল, 1। 2 নম্বর হচ্ছে আপনার সাথে তার একটা ফ্রেন্ডশিপ হলো, রাইট? এই ফ্রেন্ডশিপের জায়গাটাতে আপনারা কি পরিমাণ কথা বলতেন, রাতের বেলা, দিনের বেলা, বা যখন কথাগুলো বলতেন তখন কথার পরিমাণ খুব একটা বেশি ছিল না, বাট কথা হতো ম্যাক্সিমামই রাত্রের দিকে, কারণ সে সারাদিন পর রাত্রে সময় পেত, কারণ সারাদিন বাবার সাথে বিজনেসে থাকতো, রাত্রে 11টার পরে সময় পেত। কতক্ষণ কথা বলতেন? কখনো 1 ঘন্টা, কখনো আধা ঘন্টা। খুব বেশি অল্প সময় না, 1 ঘন্টা আধা ঘন্টা একটা ফ্রেন্ডের সাথে কি বা বলার আছে? তারপরেও আপনার বয়সের কিন্তু একটা গ্যাপ আছে, কারণ সে ইস্ট ওয়েস্টে না, পড়ছে। সে আমাকে মানে পড়ালেখার কথা জিজ্ঞাসা করতো বেশি, কি করছো, কোথায় যাচ্ছ, এই টাইপের কথাই জিজ্ঞাসা করতো বেশি। ওকে, সিরিয়াসলি যখন বলছে তখন থেকে সে আমাকে বোঝানোর চেষ্টা করতো যে তুমি রাজি হও, ওকে, যেটা আমি এগ্রি করতে চাইতাম না। আপনার ভালো লাগার জায়গাটা ছিল আপনার ভোকাল, মানে Yeah. ওর পক্ষ থেকে আপনার হ্যাঁ, ভোকাল, যেটা আমার কাছে মনে হইতো যে শুধু এই কারণেই সে আমাকে লাইক করে, এমনিতে তো করে। সে আমাকে লাইক করে না, কারণ যেহেতু সে আমাকে দেখেনি, দেখলে আমাকে সে পছন্দ করবে না। রাইট। সো সেই জায়গাটা থেকে আপনার মনে হচ্ছে শুধুমাত্র ভোকাল শুনে সে আপনাকে পছন্দ করছে, হ্যাঁ। গানের জায়গা থেকে একটু আপনার ভালোবাসা থাকতেই পারে। হ্যাঁ। ওকে, তারপর পরে যখন সিরিয়াসলি এরকম করে বলল, এক পর্যায়ে বললো তুমি কি চাও? আমি চাই আপনি চলে যান, আপনি আমাকে রিজেক্ট করেন না এভাবে। আমার বিয়ে শাদীর ব্যাপারে কোনো ইচ্ছা নেই, আমি এই রিলেশনকে বিশ্বাস করি না। ওকে, আই এম অ্যালোন, আই এম টু মাচ হ্যাপি উইথ দ্যাট। এই কথাটা বলে আমি রেখে দিছি। তারপরে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে তুমি যদি আজকে না মানো তাহলে একটা উল্টাপাল্টা কিছু হবে। আমি হোয়াটস এভার, আপনি যা খুশি তাই করেন, আই ডোন্ট কেয়ার। ওকে, এই বলে ফোনটা রেখে দিছি। পরে সপ্তাহখানেক কোনো ফোন আসে নাই, তাই আমি মনে করছি মানে ভুলে টুলেই গেছে। সপ্তাহখানেক পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দেখো তুমি যদি এমন করো আমি থাকতে পারবো না। যাও না ভাই, মঙ্গল গ্রহে যাও, লোকজন ওখানে নাই। আমি যে আপনি থাকতে পারবেন না তো আমি কি করতে পারি? ওকে, আর দেখো তুমি এরকম হার্টলেস হতে পারো না আমার জন্য, কারণ আমি কখনো কোনো মেয়ের দিকে আমি তাকাই না। তো হইতে পারে তুমি কোনো মেয়ের দিকে তাকাওনি, তা আমি কি করতে পারি এখন? আমি তাই বলে এখন আমার তোমার কথাই চিন্তা করতে হবে কোনো কথা আছে? সব ছেলে বোধহয় এরকম বলে না, রাইট? সব মেয়েরাও এমনই বলে, সব মেয়েরা প্রথম দিকে এরকম বলে এবং সব ছেলেরাও এরকম প্রথম বলে। দিকে এরকম। মজার বিষয় হচ্ছে যে মেয়েরা প্রথম দিকে এরকম রেজিট থাকে, তারপরে যখন ফল ইন লাভ হয় তখন যাবি কই এরকম ভাবে ধরে থাকে, আর ছেলেরা হয় এরকম না, নট লাইক দ্যাট। ওকে, হোয়াটএভার ইট ইজ, আমরা বরং সামনের দিকে যাই। তারপর কি হলো? তারপর এরকম করে বলছে পরে তুমি দরকার হলে আমার ফ্যামিলির সাথে কথা বলো। আমি কারোর সাথে কথা বলবো না, আমি জাস্ট এখানে স্টপ করে দিতে চাই, আপনি আমাকে ফোন করেন না। ফোনটা রেখে দিয়ে আমি ফয়সাল ভাইকে ফোন করছি, ভাই তুমি আমার এটা কার ফোন নাম্বার দিলা? আমি একটা গানই তুমি আমার শুনাইতে বলছো, তুমি তো আমার সর্বনাশ করে দিলা। পূজার ফুল তো এখন ধুতরা ফুল হয়ে গেল। হ্যাঁ, কি যে ফুল হয়ে গেল। আছে, যাই হোক। পরে ফয়সাল ভাইকে নাকি ও বলছে যে যাই বলিস আমি এটা শুনবো না, আমি আমার আব্বা আম্মাকে দরকার হলে আমি বাসায় নিয়ে যাব। ওকে, আমি ওর ব্যাপারে সিরিয়াস, এটা সত্যি, মাঝখানে তুই আসবি না। ওকে, ও নাকি এত বোল্ডলি বলছে কথাটা যে ফয়সাল আর আগায় কোনো কথা বলতে পারে না। সাহসী করেনি সে। হ্যাঁ। ওকে, তো তারপরে ফয়সাল বলতেছে জানি না কি করছো, এ তো কোনো কথা শুনবে না। পরে আমি বলছি, তাহলে ভাই আমি কি করবো? আমার তো ভয় লাগতেছে, কারণ আমার ফ্যামিলিতে এটা যদি জানতে পারে এটা কেউ মেনে নিবে না, উল্টা আরো আমার অনেক প্রবলেম হবে। ওভারঅল আমি চাচ্ছি না, আমার মন টানতেছে না। এখন ভাইয়া আমাকে একটা কথা বলছে, দেখো তুমি কি কিছু মনে করো না, তোমাকে আমি একটা ভালো মেয়ে জানি, তুমি আমার ছোট বোনের মতো, ছেলেটা ভালো, তুমি ভয় পেও না। ওকে, সে তোমার ব্যাপারে লাস্টিং করবে, সে খুবই ভদ্র একটা ছেলে।
তা আমি বলছি যে তুমি তো তোমার ফ্রেন্ড, তাই তুমি ওভাবে বলছো, বাট আমি তো তাকে দেখিনি, হাউ ক্যান আই বিলিভ দিস। তখন সে আমাকে বলতেছে, না আমি তার সাথে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছোটবেলা থেকে আমি পড়াশোনা করেছি ওর সাথে। তো ও খুবই ভালো একটা ছেলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর ফ্যামিলিও ভালো, সব দিক থেকে তোমার সাথে অ্যাডজাস্ট করবে, ভালো হবে। তোমার ফ্যামিলি আজকে না হোক কালকে রাজি হবে। ছেলে এখন তো মাত্র পড়াশোনা করছে, পরে ঠিক হয়ে যাবে, রাজি হয়ে যায়। আর ওর মধ্যে আমি যেটা দেখছি কথাবার্তা বলে আমার যেটা মনে হয়েছে, তুমি যদি না করো এটা পরবর্তীতে সিন ক্রিয়েট হবে। ওকে, এমন হতো ছেলেটা খারাপ, তাহলে আমি তোমাকে কখনোই বলতাম না। যেহেতু ছেলেটা ভালো, আমি তোমাকে নিজের থেকে বলছি। আমি দরকারে নিজের রেসপন্সিবিলিটি নিব। আমি দরকারে তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে আমি নিজের থেকে কথা বলবো যদি প্রয়োজন হয়। ওকে, পরে হচ্ছে ঠিক আছে, যখন তুমি এভাবে বলছো আই নিড সাম টাইম, ওকে, দেন আই উইল Decide what I will do or not. তখন বলছি যে কতদিন সময়, আমি বলছি সেটা হইতে পারে মাসখানেক, 1 বছর লাগতে পারে। কি না এরকম করে বলো না, তুমি এটা সিরিয়াসলি বলো, কারণ আমার তাকে তো বলতে হবে কথাগুলো। তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 10-15 দিন পরে আমি তোমাকে জানাচ্ছি জিনিসটা। তখন আমি চিন্তা করলাম আমি কার সাথে কথাটা শেয়ার করবো। মাকে শেয়ার করলে তো মা চিৎকার দিয়ে উঠবে, বাবাকে শেয়ার করলে তো আরো হামতাম শুরু করে দিবে, তো কোথায় যাব। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। তখন আমার লাইফে একটা ফার্স্ট সিনিয়র বেস্ট ফ্রেন্ড আসে, সে হচ্ছে আমার ইংলিশ টিচার। ওকে, ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা, বাট আমার গাইডার, ফিলোসফার, ব্লা 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 এভরিথিং ইজ। তো উনি আমাকে তখন পড়াতেন আর কি ওই টাইমটাতে। তখন মানে এভরিথিং মানে আপনি ওনাকে অনেক ইম্পর্টেন্স দিয়েছেন, সে অর্থে এভরিথিং। হ্যাঁ, কারণ উনি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন, খুব। Okay. পড়ালেখার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। ফাইন, উনার গাইডেন্সটা খুবই চমৎকার। তখন উনার সাথে কথাটা তখন আমি চিন্তা করলাম যে শেয়ার করলেন। আই শুড শেয়ার। তখন আমি তার সাথে কথাটা শেয়ার করছি, আমার একটা সাজেশন দরকার যে আমি কি করব। তখন স্যার বলছে ছেলেটা কি করে, সমস্ত কিছু খুলে বললাম। তখন আমাকে স্যার বলতেছে যেহেতু ফয়সাল বলছে, ফয়সালকে আবার উনি চেনে, তো ফয়সালের সম্বন্ধে তার ধারণা ভালো। তখন বলল যে ফয়সাল যেহেতু বলছে, তারপর আমি খোঁজ নিয়ে দেখি, নিশ্চয়ই ছেলেটা ভালোই হবে। ওকে, আমি তোমাকে 2 দিন বাদে অ্যান্সারটা জানাচ্ছি, আমি একটু চিন্তা করে নেই। তখন সে আমার ব্যাপারে চিন্তা করে 2 দিন বাদে বলল ইটস ওকে, ছেলেটা ভালো, তুমি আপত্তি করো না। আমি বলছি আপনি এটা কিভাবে বললেন ভালো, মানে কোনো কিছুই জানেন না। তো আমি বলছি আমি ফয়সালের সাথে কথা বলেছি, তো কথা বলার পরে আমি যতটুকু জানতে পারলাম ছেলেটা সব দিক থেকেই ভালো, ব্যাকগ্রাউন্ড সহ। আর আমি খোঁজও নিয়েছি ছেলের ব্যাপারে, ছেলের সবকিছুই আছে, ফ্যামিলি ট্যামিলি সবকিছুই ভালো, এবং সবচেয়ে বড় কথা যে সে তোমাকে চায়, তুমি সেখানে তুমি হ্যাপি থাকবা, যেই জিনিসটা তুমি ছোটবেলা থেকে পাওনি। ওকে, তার মানে আপনি স্যারের সাথে সবকিছু শেয়ার করতেন। স্যার নিজেই দেখতো, কারণ সে এমন ভাবে আমাকে পড়াতো ঠিকই, বাট সে খেয়াল করতো আমার বাসার অ্যাটমসফিয়ারটা কখন কিরকম, সে আমার ফাদারের সম্বন্ধে বুঝতে পারতো। আর মাঝে মাঝে তার সামনে সেরকম কিছু ইনসিডেন্ট ঘটতো। সে আপনার হাউস টিউটর ছিল? হ্যাঁ, হাউস টিউটর ছিল। ওকে, ফাইন। তো স্যার গ্রিন সিগন্যাল দেওয়ার পর আপনি কি করলেন? তারপরে আমি স্যার আপনি ঠিকভাবে বলেন, আমি কিন্তু এটা চাচ্ছি না, পরে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার, কারণ আমি আপনার জন্য কিন্তু হ্যাঁ বলবো যদি আমার বলতে হয়, কারণ আমি কিন্তু তাকে দেখিনি। বলছি না তুই হ্যাঁ বলতে পারিস, কোনো অসুবিধা নাই, তুই স্যারকে তো বিশ্বাস করিস, তোর কোনো অসুবিধা হবে না, তোর খারাপ আমি চাইবো না। তো এই কথাটা বলার পরে তারপরে শেষ পর্যন্ত পরে আমি আচ্ছা ঠিক আছে। তারপরে আমি কয়েকদিন চিন্তা করে 15 দিন পরে তখন আমি সরাসরি আমি ওর সাথে কথা বলছি। মানে যখন কথা হচ্ছিল তখন হ্যাঁ তুমি আমাকে ফোন দিছো, মানে সে তখন একটা অ্যান্সার এক্সপেক্ট করতেছিল। কথায় কথায় যখন এরকম প্রসঙ্গ উঠলো কেমন আছো ভালো আছি বলার পর তারপরে পরে বলতেছে দেখো আমার কিন্তু জিনিসটা ভয় লাগে। আপনি বললেন? আমি নিজে বলছি এটা, কারণ এই রিলেশনটা আমি যদি এখন শুরু করি অনেক কিছু ফেস করতে হতে পারে। তুমি কি এটার সাথে আমাকে তুমি চিন্তা করতে পারবা এবং কন্টিনিউ করতে পারবা? যদি পারো তাহলে আই উইল এগ্রি উইথ ইউ, আদারওয়াইজ আজকে পর থেকে আমি কেউই কথা বলবো না। বাকি কি ধরনের ফেস করতে হতে পারে, এমন হতে পারে আমার ফ্যামিলির সবাই এগেনস্ট হয়ে যাবে, এবং এটা খুব চিন্তা করে তুমি বলবা, পরে তুমি পিছাতে পারবা না যে তোমার ফ্যামিলি এমন কেন, সবকিছু জেনে শুনে তুমি আমাকে চিন্তা করে কথাটা বলবা। তো তারপরে বলতেছে তোমার ফ্যামিলি সম্বন্ধে আমাদের বলো। তখন আমি বললাম যে আমার ফ্যামিলি এরকম, আমার বাবা এমন, আমার মা এমন, এবং আমার ব্যাকগ্রাউন্ডটাও এমন। যদি আমার ফ্যামিলি সবাই খুবই কোয়ালিফাইড, বাট তাদের মধ্যে এই সমস্ত ব্যাপার স্যাপার আছে, আর সবচেয়ে বড় কথা আমার ফাদার কিন্তু এগেইনস্ট হয়ে যাবে।
এবং সেটা কিন্তু আমি প্রোটেস্ট করতে পারবো না। ওকে, আমার কিন্তু সেই অ্যাবিলিটি এই মুহূর্তে নাই। আপনি তখন ক্লাস 9-এ পড়েন। হয়তো বা আমাকে তারা বিয়ে দিতে পারবে না, বাট এটা আমি কতদিন কন্টিনিউ করতে পারবো আমি জানি না। বাট আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করবো, বাট তোমাকেও সেরকম করে 100% দিতে হবে যেরকম করে আমি তোমার জন্য দেওয়ার চেষ্টা করবো। ওকে, এই কথাটা বলার পরে তখন সে বলল হ্যাঁ আমি পারবো। আমি বলছি, না তুমি এভাবে বলবা না কথাটা, তুমি চিন্তা করে বলো এবং ওটাই ফাইনাল বলো, এবং তুমি পারলে 2 দিন সময় নাও, বাট তুমি সিরিয়াসলি বলো। পরে আমি বললাম যে 2 দিন পরে আমি তোমাকে ফোন দিব, তুমি চিন্তা করে আমাকে জানাও। তারপর 2 দিন পরে আমি ফোন দিছি, পরে বলতেছে যে হ্যাঁ কোনোই অসুবিধা নাই, তোমার ফ্যামিলি যেমনই হোক, কারণ আমি তোমার সাথে সংসার করব, এটা হচ্ছে মেইন কথা, আমি তোমাকে চাই, সো দ্যাট তোমার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, আমি এখনই বিয়ে করব। তখন এভাবে বলতেছে আমি এখনই বিয়ে করব। আপনাকে দেখেনি, আপনাকে জানে না ঠিক মতো, আপনার ফ্যামিলি সম্পর্কে জানে না, কিন্তু আপনাকে তখনই বিয়ে করে ফেলবে, তখনই সে বিয়ে করবে। ওকে, তখন আমি বলছি আমি এখন বিয়ে করব না। বলছি কেন? আমি কি তুমি কি করো? আমি কিছু করি না। বলছে যে পড়াশোনা তো করো। যে হ্যাঁ। কি পড়ছো? বিবিএ পড়ছি ফার্স্ট ইয়ারে। তুমি তো জবও পাবা না, রাইট? হ্যাঁ। তোমার কিছুই নেই এখন। না আমার বাবার তো আছে। আমি বলছি তোমার কি আছে? তোমার তো কিছু নেই। সেটা আমি আমার ফ্যামিলিকে তো শো করতে পারবো না। একটা খোলা আকাশ আছে, হোয়াটএভার, আমার কাছে ও টাকাটাই বড়। খাতা আছে, কলম আছে, কবিতা লেখার জন্য অনেক সুন্দর একটা মন আছে। মেয়েদের কাছে যেমন টাকা বড়, আমার কাছে তাই টাকা বড়। মেয়েদের কাছে টাকা বড় নাকি? মেয়েদের কাছে তো আমি যত জানি যে হার্ট বড়, হৃদয় চাই। বাবা টাকা পয়সা অনেক বড় মেয়েদের। আমি আপনাকে একটু ডিফারেন্ট পাচ্ছি, হোয়াট এভার ইট ইজ। ওকে, তারপর ডিফারেন্ট পাই, কারণ এই ধরনের কথা বললে ছেলেরা এই ধরনের রেসপন্স দেয় এবং মেয়েরা ন্যাচারালি তারা কেন জানি হ্যাপি হয়ে যায়। দেখো আমার এত বড় একটা আকাশ আছে, আর কিছু না দিতে পারি তোমার জন্য একটা না, আকাশ। আমি হ্যাপি হতে পারি নাই ভাই, এটা আমার সমস্যা। ওকে ফাইন, তারপর যাই হোক, পরে আমি বলছি তোমার যেহেতু এখনো কোনো কিছু হয়নি, কোনো এস্টাবলিশমেন্ট আসেনি, কোনো কিছু এস্টাবলিশ করার চেষ্টা করো। তো পরে বলতেছে তাহলে তো আমার অনেক সময় লাগবে। সময় নাও, আমারও সময় আছে, আমি তো এখন এত তাড়াতাড়ি করতে চাচ্ছি না, রাইট, কারণ আমার এখন পড়াশোনা আছে, আমি অ্যাটলিস্ট মাস্টার্স কমপ্লিট করতে চাচ্ছি। তুমিও তোমার পড়াশোনা শেষ করো, আমি তো আছি, এমন তো না। আই এম ওয়েটিং ফর দ্যাট, ইউ অলসো ওকে, হ্যাভ টু ওয়েট, রাইট? তো আমার মনে হয় না যে আমি ডিসিশনটা ভুল বলেছি। না, ইউ আর 100% কারেক্ট ইন ইউর পজিশন। হ্যাঁ, তো বলার পরে প্রথম একটু মানতে কষ্ট হয়েছে, বেচারার মনে হচ্ছিল। তারপর আমি বলছি না, তোমাকে মানতে হবে, এটা তুমি যদি না মানো তাহলে আমি সরি, আমি আজকের পর থেকে তোমার সাথে কথা বলবো না। কারণ আমি 6 মাস ধরে আপনি একই ধমকি দিয়ে যাচ্ছেন তাকে। হ্যাঁ, সেই অবস্থায় পরে আমাকে বলে তুমি এত স্ট্রিক্ট হচ্ছ কেন? পরে আমি বলছি আমার ফ্যামিলি সবাই ওয়েল এস্টাবলিশড, সেখানে আমার হাজবেন্ড যদি মাস্টার্স কমপ্লিট না হয়, আমার লজ্জায় মানে আমি মুখ দেখাতে পারবো না, এটা তো নাম্বার 1 রয়েছে। নিজেরও ক্যারিয়ার শেষ হবে, আমি আমার নিজের ক্যারিয়ার আর কারোর ক্যারিয়ার শেষ করতে চাই না। ক্যারিয়ারটা একটা মানুষের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য অনলি ইম্পর্টেন্ট থিং, most have to say most, of course। এবং এই জায়গাটায় আমি একটু এগ্রি করতে চাই ওর সঙ্গে, ঠিক এগ্রি না, আমার মনে হয় লাখ লাখ শ্রোতা তারা এগ্রি করবেন। যে রিলেশনশিপের কথাও বলছে, সেই সব রিলেশনশিপ শেষ পর্যন্ত গিয়ে বিভিন্ন জায়গায় টার্ন নিতে পারে, বাট ইটস ইউর ক্যারিয়ার, ইটস ইউর এডুকেশন, এই দুটো জিনিস যদি কখনো টার্ন নিয়ে নেয় এবং সেটা যদি পজিটিভলি না হয়, তাহলে ইট ক্যান ড্যামেজ ইউর লাইফ। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় আপনারা যাই করুন না কেন, এই দুটো জিনিসের উপরে কোনো ইফেক্ট না আসে, বা এই দুটো জিনিসকে খুব ভালোভাবে প্রপারলি গ্রো করার যে এনভায়রনমেন্ট দরকার, সেটাতে যাতে কোনো ইফেক্ট না পড়ে, সে ধরনের রিলেশনশিপে না যাওয়াটাই বেটার। হ্যাঁ, তারপর কি হলো? তো আমি যখন এরকম স্ট্রংলি হার্ডলি কথা বলছি, মেয়েরা কি কখনো এমন হয়? আমি এমনই, তুমি ধরে নাও আমি এমনই। যদি তুমি আমার সাথে কন্টিনিউ করতে চাও, তোমাকে এই রুলস গুলো মানতে হবে, আদারওয়াইজ আমার পক্ষে এটা সম্ভব না, তুমি অন্য জায়গায় ট্রাই করো। আমি এভাবেই বলেছি। তখন বলছে আমি কোন মাটির তৈরি? আমি যেই মাটিরই তৈরি হই, আমি এর বাইরে যেতে পারবো। সো দ্যাট আপনি বললেন যে না আমি মাটি না, আমি আগুন দিয়ে তৈরি, আমি যেই দিয়ে তৈরি হোক আমি পারবো না। এই হচ্ছে গিয়ে কথা। সে পরে বেচারা একটু মানতে কষ্ট হয়েছে, ঠিক আছে তুমি যখন বলছো তোমার কথা তো আমাকে। ইউ নো হোয়াট, ওয়ান থিং, আপনি যত বেশি হার্ড হচ্ছেন তত বেশি ওর আপনার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। আপনি মনে হয় তাই, হয়তো বা তাই জিনিসটা দিস ইজ হ্যাপেনিং, বিকজ এখন হয়তো বা বুঝতে পারি, আগে তো এখন কি বুঝতে পারেন সেটা আমরা এখনের জায়গায় এসে জানবো, বাট আপনি যত বেশি হার্ড হবেন ওই স্টেজে, তত বেশি আপনার প্রতি আগ্রহ না। তবে আমি যা বলেছি সে কোনোদিন আমার কথার উপরে কোনো কথা বলেনি। ইনফ্যাক্ট আমরাও সাহস করছি না। ওকে, না কেউ সাহস করবে না, কেউ সাহস করবে না, কারণ আমি ভুল বলি না। আপনি অবশ্যই ভুল বলেন না। চলুন তারপর। আচ্ছা, যখন দেখলাম যে সব কথাই সে এগ্রি করছে,
তখন দেখতেছি আমার আর কিছুই বলার থাকতেছে না। আমি একটু মনে মনে চিন্তা করতেছিলাম যে আমি কিভাবে এখান থেকে সরবো, কিন্তু আমি সত্যিই পারতেছি না। ওদিকে সব কথাতেই হ্যাঁ বলে যাচ্ছে। পরে এক পর্যায়ে পরে আমি বললাম, তো তুমি সব কথা মেনেই নিলা? কি হ্যাঁ, তুমি যেহেতু বলছো আমাকে তো মানতেই হবে। তারপরে আসে যে কি জন্য তুমি মানবা, তুমি আমাকে কেন এত লাইক করো, তুমি তো আমাকে দেখো নাই, জানো না। পরে বলতেছে আমার তোমাকে ভালো লেগে গেছে, মানে আমি তোমাকে লস করতে চাই না। একটা মেয়ের মধ্যে যা যা গুণ আমার পছন্দ সেটা আমি তোমার মধ্যে পাই। তো শেষ পর্যন্ত পরে আমি মেনে নিলাম, মেনে নিয়ে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলছো সবকিছু ক্লাস 9 এ থাকতে আপনি প্রেমে পড়লেন, শেষ পর্যন্ত পড়েই গেলাম, কিছু করার ছিল না। এক্স্যাক্টলি। হ্যাঁ, পরিচয় আফটার 3 মান্থস সিরিয়াসলি যখন প্রপোজালের পর প্রেম হলো, তারপরে আমি দেখা করতে গেলাম। তখন আমার বাসা ছিল বাসাবোতে, তার বাসা ছিল মিরপুরে। সে আসতো মাঝে মাঝে, বা আমি মাঝে মাঝে ওইদিকে যেতাম, মাঝামাঝি পয়েন্টে মাঝে মাঝে দেখা হতো। প্রথম দিন দেখা হওয়ার পরে আপনার যে ব্যাপারটা ছিল, তাকে বলেছিলেন যে তুমি আমার ভোকালকে অনেক বেশি পছন্দ করো, আমাকে দেখে পছন্দ নাও হতে পারে, সে ব্যাপারটা কেমন ছিল? আমি যেদিন দেখা হয়েছিল সেদিন জিজ্ঞেস করেছিলাম যে তুমি শুধু ভোকালের জন্য নিশ্চয়ই আমাকে পছন্দ করো? আমি বলছি যে না, তোমার ভোকাল আমার ভালো লেগেছে, এটা ঠিক, বাট তোমার সাথে কথা বলে যেটা মনে হয়েছে তুমি খুব চরম প্র্যাকটিক্যাল টাইপের মেয়ে। মানে এত অল্প বয়সে তোমার মধ্যে যে প্র্যাকটিক্যাল সেন্সটা ঢুকে গেছে, এটা আমার কাছে ভালো লেগে গেছে। ফাইন। তো দেখা হওয়ার পরে লুক নিয়ে কোনো ব্যাপার স্যাপার কি আপনাদের? সে আমাকে লুক নিয়ে কোনোদিনই কোনো কথা বলেনি। ফাইন। একটা কথা আছে, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই গানটা শোনা হয়েছে, আমি বারবারই বলি হ্যালো 8920 প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আর এই ভালোবাসার জন্য কোনো না কোনো সাইড দিয়ে কাউকে না কাউকে ভালো লাগতে হয়। সেটা হতে পারে কোন একটা মানুষের হাঁটা দেখে, সেটা হতে পারে কোন একটা মানুষের চাহনি দেখে, সেটা হতে পারে কোন একটা মানুষের মাথার চুল দেখে, হোয়াট এভার ইট ইজ, একটা না একটা গ্রিন সিগন্যাল থাকে। তারপরে ওই রূপটা যে ভালোবাসে সেই বলতে পারে যে সেটা আসলে কতটা সুন্দর। তো আমরা ধরে নিতে পারি ওদের বোথ সাইডের ব্যাপারটাই ছিল যে ওরা যেরকমই হোক না কেন, দে আর দ্য মোস্ট বিউটিফুল গাই টু ইচ আদার। ওকে, যাই। তারপরও আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি কখনো কাউকে ভালো লাগেনি? বলছি যে না, অনেক মেয়ে আমাকে পছন্দ করতো, প্রপোজালও দিয়েছিল ইউনিভার্সিটি লাইফে, বাট আমি এগ্রি করি নাই। তখন আমি কেন এগ্রি করো না, এগুলো ভুয়া কথা, তুমি মনে হয় আমার কাছে এটা ইমপ্রেস করার জন্য আমাকে বলতেছো, তুমি কখনই এরকম তো হইতে পারে না যে তুমি প্রেম করছো। না, ওরা আমাকে পছন্দ করতো, কিন্তু ওদের মধ্যে একটা কেমন যেন মেকি ভাব ছিল, ঢং ঢাং বেশি ছিল, যেটা আমার ভালো লাগেনি। ওকে, বুঝতে পেরেছি, আপনি যা ছিলেন সেটাই ও পছন্দ করতো। তারপরে যেটা হলো, তাহলে তুমি আমার ক্ষেত্রে এরকম কেন বললে? তখন বলতেছে যে তোমার মধ্যে সেরকম কোন মেকি ভাব নাই, তুমি যা তাই, তুমি যা বলো স্ট্রেট ফরওয়ার্ড বলো। তো এই করতে করতে আস্তে আস্তে যখন মিশলাম, আস্তে আস্তে বুঝতে পারলাম যে সে খুব অন্য টাইপের পার্সোনালিটির মানুষ, যেটা আমার কাছে ভালো লাগতো, আমি পছন্দ। আমরা কেন ক্লাস 9 থেকে আগাতেই পাচ্ছি না? মানে আমরা কি ক্লাস 9 এ? ক্লাস 9 এটা শেষ হয়ে গেছে। ওকে, তাহলে এখন কোন ক্লাসে আছেন? মেট্রিক হয়ে গেল। ওকে, এভাবেই মানে চলতে থাকলো। জি, আস্তে আস্তে মিশলাম, ঘোরাফেরা হলো। তারপরে মেট্রিকের পরে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের মাঝামাঝিতে আমরা বাইরে চলে গেলাম, দেশের বাইরে। আপনি চলে গেলেন দেশের বাইরে? আমি আমার মায়ের সাথে, বাবার সাথে, ছোট বোনকে নিয়ে দেশের বাইরে মালয়েশিয়াতে চলে গেলাম। এটা কি ঘোরার জন্য নাকি এস্টাবলিশমেন্টের জন্য? এটা হচ্ছে আমার মা ডাক্তার, ওখানে জব পেয়েছেন। আপনার মা চলে গেলেন মালয়েশিয়াতে, সো আপনারাও চলে যাচ্ছেন মালয়েশিয়াতে? ব্যাগ এন্ড ব্যাগেজ সব চলে যেতে হয়েছে। আপনার বাবা তার জব স্যাক্রিফাইস করলো? জব স্যাক্রিফাইস করেনি, সে 6 মাস ওখানে ছিল, তারপর সে ব্যাক করছে। না, তাহলে প্রিলিমিনারি পর্যায়ে তার ডিসিশনটা কি ছিল? হঠাৎ করে মানে জবটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বললো যে সবাইকে চলে যেতে হবে। না, কিন্তু আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মা তো ঠিক আছে, ওখানে গিয়ে ক্যারিয়ার করছে, আপনার বাবা যদি এখান থেকে যেতে চায় তাহলে তার সিদ্ধান্তটা কি ছিল? সে মালয়েশিয়াতেই সেটেল হবে নাকি সেখান থেকে একটা সার্টেন পিরিয়ড পরে সে ফিরে আসবে? প্রিলিমিনারি পর্যায়ে আপনার বাবা কিছুদিন পরে চলে আসবে, সেটা তো আপনার প্রিলিমিনারি ডিসিশনটা এরকম ছিল? এখানে চাকরি ছাড়বে না। সে কি গভর্নমেন্ট জব করতো? সে 6 মাসের ছুটি নিয়েছিল? 6 মাসের ছুটি নিয়েছিল। সবকিছু ঠিকঠাক হলো, আমার মা জব পেলো, গভর্নমেন্ট ডাকলো যে এখনই আসতে হবে, তখন কাগজপত্র গুছিয়ে সব আমাদের চলে যেতে হলো। সেই সময়টাতে কিরার সাথে ওয়ার্ডটা কি ছিল? ও বলতেছিল যাও, কিছুদিন পরে তো তুমি চলেই আসবা, কারণ আমার এটার প্ল্যান ছিল যে আমি যাব 3 বছর পরে ও আসবে, যদি পড়াশোনাটা ওভাবে গুছিয়ে নিতে পারি। মানে মালয়েশিয়াতে ও চলে যাবে, আপনারা মালয়েশিয়াতেই সেটেল হবেন, এরকমই একটা ইচ্ছা আমার ছিল। ওকে, তা আমি ওখানে যাওয়ার কিছুদিন পরে, মানে আমার বাবা তো 6 মাস ছিল, কোনো ঝামেলা হয়নি। তবে একটা জিনিস খেয়াল করলাম যে 3 মাস পর আমাকে তারা কোথাও অ্যাডমিশন নিতে দিচ্ছে না। ছোটটাকে বলছে ভর্তি হওয়ার জন্য, বাট আমাকে কোনো রেসপন্স করছে না ওখানে যাওয়ার পরে।
ডাউট লাগলো। প্রথম আমি বুঝতে পারিনি। 6 মাস পরে আমি ক্লিয়ার হলাম জিনিসটা যে তারা আমাকে ভর্তি করতে চাচ্ছে না। পরে আমি আম্মুকে বললাম যে তুমি আমাকে ভর্তি করতে চাও না কেন? সে দেখি কোনো কিছু বলে না। হঠাৎ করে সাডেন আমার বাবা চলে যাওয়ার পরে সে আমাকে ভর্তি করলো, মানে বাংলাদেশে ব্যাক করার পরে ভর্তি করলো। কিন্তু একটা জিনিস বেড়ে গেল, কেমন যেন একটা ডমিনেটিং আচরণ শুরু হয়ে গেল আমার মায়ের আপনার উপরে। হ্যাঁ, আমার মায়ের এবং আমার ছোট বোন তখন একটু বড়, ক্লাস 7 থেকে এখানে গেছে। আপনার বোনও আপনার উপর ডমিনেটিং আচরণ করছে? মানে আমার বোন হচ্ছে আমার মাকে ফলো করতো। ওকে। মানে ও তো ওভাবে বুঝতো না, যেটা বোঝা যেত আমার কাছে যে মা যা করতো আমিও তাই করব, এরকম কিছু অ্যাটিচিউড থাকে অনেক সময় ওই একটা বয়সে। তো ওরকমই একটা অ্যাটিচিউড তার মধ্যে ছিল। তো আমার মার ব্যাপারটা বেশি আমার কাছে লাগতো, কেমন যেন একটা খিটখিট স্বভাব, সবকিছুর দিক থেকে একটা কিছু চাইলে কেমন যেন করতো, কোনো কিছু কিনে দিতে চাইতো না, সারাক্ষণ বাসায় থাকতে বলতো, কোথাও নিয়ে যেত না বেড়াতে, মানে কেমন জিনিস সবকিছু একটা বিরূপ ব্যবহার, মানে অনেক উল্টাপাল্টা বাজে বাজে ভাষায় গালাগালি করতো। যেটা ছোটবেলা থেকে আপনি দেখেছেন। হ্যাঁ, ওই জিনিসটা তখন আরো বেড়ে গেল, এরকম হলো আর কি জিনিসটা। আমার সাথে কেন এরকম খারাপ ব্যবহার করছে? আমি তো কোনো কিছু ভুল করছি না। পরে সবচেয়ে বেশি যেটা লক্ষণীয় সেটা ছিল এই 3টা ঈদ গেছে, 3টা ঈদে আমি কোনো জামা পাইনি। প্রথম ঈদে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আমার ঈদের জামা হবে না এবার? আমি ভুলে গেছি, পরে বানাই দিব। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি এবং আমি সে রাত খুব কাঁদছিলাম। এবং পরপর 3 ঈদের 3 রাত্রে আমি খুব কান্নাকাটি করছি। আমি পরে দেখলাম আমার ছোট বোনকে কত সুন্দর করে যত্ন করে ড্রেস বানাই দিচ্ছে, সে খুব ভালো সেলাই করতে পারে, জামা ড্রেস বানায় নিজের সমস্ত জামা কাপড় থেকে শুরু করে। পরে আশেপাশে কিছু বাঙালি ছিল, তারাও দেখছে যে রাত্রির গায়ে এরকম অন্য ধরনের জামা আর ওর গায়ে অন্য ধরনের জামা। তো একদিন এক মামি জিজ্ঞেসই করে ফেলছে, কি ব্যাপার রাত্রি তুমি ঈদের জামা নাওনি? তখন আমি বললাম যে এমনি নিতে ইচ্ছা হয়নি, নিইনি। আমি জিনিসটা ওভাবে অ্যাভয়েড করে গেছি, কারণ যদি আমি মানুষকে বলি আমার মা আমাকে দেয়নি, তখন জিনিসটা অন্যরকম হবে। এইসব কথা আসলে বলা যায় না ইনফ্যাক্ট ওই সময়টা। চিন্তাটা এরকম ছিল যে আমি বলবো কেন, আমার ঘরের ব্যাপার আরেকজন জানবে কেন। পরে আমি ওখানে থাকার 1.5 বছরের মাথায় আমি বুঝতে পারলাম যে তারা আসলে আমাকে পড়াশোনা করতে চায় না, কোন রকমে আমাকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠাই দিতে চায়, আমাকে বিয়ে দিবে। এই জিনিসটা আমি একদিন ফোনে প্যারালাল কানেকশনের মাধ্যমে জানতে পারছিলাম। কি ছিল এটা? আমি একটু ডিটেইল আলাপটাই শুনতে চাই। দোতলায় একটা ফোন, উপরে একটা ফোন, ডুপ্লেক্স বাড়ি। তো ওই সময় আমি ফোন উঠাইছি ওই পাশ থেকে, বাংলাদেশ থেকে, যে এখন একটা বিয়ের ব্যবস্থা করা দরকার, দেখি ভালো ছেলে টেলে পেলে বিয়ে দিয়ে দিব, ওকে আর পড়াশোনা করানোর কোনো দরকার নেই, ও এত পড়াশোনা করে কি করবে, ও কি করে খাবে, কিছু করে খেতে পারবে না, দরকার নেই। তখন আমার আম্মা প্রথম একটু না করছিল, পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো বোঝো করো, ভালো ছেলে পেলে আমাকে বলো। মানে আপনার আব্বুর মধ্যে কনভারসেশন? হ্যাঁ, কনভারসেশনটা এরকম ছিল। মানে ওই জিনিসটা ফাইনাল হলাম যে এই কারণেই মনে হয় ডমিনেশন গুলা হচ্ছে। তখন আমার আম্মা ইনডিরেক্টলি আমার সাথে বোঝানোর চেষ্টা করতো যে তুমি চলে যাও দেশে, তুমি সংসার করো, তোমার পড়ালেখার দরকার নেই, তুমি কিছু করে খেতে পারবা না। তখন আমি ডিসাইড করলাম এখন যদি আমি বাংলাদেশে চলে যাই তাহলে আমার লাইফটা উইল বি হেল এন্ড জিরো। তার কারণ হচ্ছে আমার ক্যারিয়ার তো শেষ হবেই, বাট আমি আরো কোনোদিন উঁচু করে দাঁড়াতে পারবো না। আমি আমার এখন যেভাবেই হোক এনিহাও আমাকে 3টা বছর এখানে কাটাতে হবে। পরে আবার চিন্তা করলাম আমাকে তো অনেক জ্বালাবে। পরে আবার ভাবলাম যে না, আমাকে যতই জ্বালাক আমি 3 বছর থাকবো, কারণ অ্যাটলিস্ট আমি যদি ইংরেজিতে, তখন আমি ইংরেজিতে একটু দুর্বল ছিলাম কনভারসেশনের ক্ষেত্রে, তখন সেটা যদি আমি স্ট্রং হয়ে যাই অ্যাটলিস্ট আমি বাংলাদেশে একটা কিছু করে খেতে পারবো, একটা জব অ্যাটলিস্ট আমি পাবো। চিন্তা করলাম যত যাই হোক আমি থেকে যাব, করুক যা খুশি তাই করুক, আমার 5 বেলা না খেয়ে থাকতে হলে 5 বেলাই না খেয়ে থাকবো, আমি এটা ফিল আপ করে যাবো 3 বছর। আপনি কি 5 বেলা খেতেন দিনে? না, 5 বেলা খেতাম না। যাই হোক ওরকম, আচ্ছা যাই হোক, যদি হেলথটা ওরকমই দেখা যায়। এরপরে হচ্ছে এই অবস্থা, যখন তারা বুঝতে পারে যে আমি যাচ্ছি না, তারা ডে বাই ডে তখন তাদের অ্যাটিচিউড গুলো আরো খারাপ হতে থাকলো, অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দিল। হ্যাঁ, যায় না কেন। একদিন পিছনে পিছনে আমার ছোট বোনকে বলছে এই জিনিস তো যায় না, তখন আমার ছোট বোন বলছে যাবে, সময় হলেই যাবে। ওরা দুজন কনভার্স করছে এগুলা, আমি শুনছি। তখন আমি মনে মনে হাসতেছি, হোয়াট এভার, আমি তো যাব না, আমি এটা শেষ করেই যাব, দেখি কি হয়। তারপরে আমি 3 বছর পর আমার কোর্স কমপ্লিট করে দেন আমি ডিসিশন নিলাম যে আমি বাংলাদেশে আসবো। আমি অনার্সে পড়ি আর যেখানেই পড়ি
এখন তো আমি কোথাও না কোথাও ভর্তি হয়ে যেতে পারবো। আপনার কোর্স কমপ্লিট মানে আপনি কোন পর্যন্ত কমপ্লিট করলেন ওখানে? ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো। ইন্টারমিডিয়েট আপনি মালয়েশিয়াতে কমপ্লিট করলেন? হ্যাঁ। ওকে। ইউইসি, ওখানকার চাইনিজ ইয়েতে। তো পরে বাংলাদেশে এসে যেটা ফেস করতে হলো, আমি ওখানকার সার্টিফিকেটটা এখানে কাজে লাগাতে পারিনি, কারণ ওখানে চাইনিজ ভাষায় ছিল, ওটা একসেপ্ট করেনি, যার কারণে আমাকে আবার বদরুন্নেসা পড়তে হয়েছে ইন্টারমিডিয়েটের জন্য। সো লং গ্যাপ। একেবারে লং গ্যাপ। তারপর আমি ডিসিশন নিলাম আমাকে পড়তে হবে। এই কথা চিন্তা করে আমি তখন বাংলাদেশে আসার 8 মাস পর্যন্ত আমি মামার বাসায় ছিলাম। আমি বাবার বাসায় যেতে চাইনি, কারণ আমার বাবার প্রতি রাগ ছিল, তার কারণে আমার আজকে বাংলাদেশে চলে আসতে হয়েছে। পরে জানি না কিভাবে কনভিন্স হয়ে গেলাম, পরে সবাই আমাকে, আমার নানা ভাই আর বড় মামি বুঝালো যে দেখো যত কিছু হোক বাবা তো বাবাই, তুমি থাকো, ঠিক হয়ে যাবে, এগুলা কোনো ব্যাপার না, তুমি যাও। আমার মেন্টালি টর্চার হয়, আমি থাকতে পারবো না ওই বাসার মধ্যে একা, খালি বাসায়। হয় না, অসুবিধা হবে না, তোমার বাবা না বলছে তোমাকে পড়াশোনা করাবে, অসুবিধা হবে না। তখন আমি আমার বাবার কাছে আমি আবার চলে আসলাম। তারপরে এসে বদরুন্নেসা ভর্তি হলাম, ভর্তি হয়ে পরীক্ষা দিলাম। তো এসে আমার হীরার সাথে যোগাযোগ হয়। ও বলছে যা হয়েছে ওগুলো ভুলে যাও, তুমি আসছো, দরকার লাগলে আমি তোমাকে হেল্প করব, তুমি পড়াশোনা কন্টিনিউ করো। এবং এই ব্যাপারে সে আমাকে অনেক সাপোর্ট করতো। অনেস্টলি স্পিকিং, যেটা আমার মনে হয় না খুব কম বয়ফ্রেন্ডই আছে পৃথিবীতে যে তার গার্লফ্রেন্ডকে এতখানি সাপোর্ট করে, মানে সেটা ফিনান্সিয়ালি হোক বা সেটা মেন্টালি হোক। নট অনলি ফর স্টাডি, সে আমার গানের জন্য আমাকে হেল্প করছে অনেক। এই ক্ষেত্রে আমি খুবই লাকি ছিলাম, এটা আমাকে বলতেই হবে। তো ও যখন ওভাবে বলল, আমি প্রথম দূর কি পড়াশোনা করব, এরকম হলো, সার্টিফিকেট আবার নতুন করে ইন্টারমিডিয়েট পড়তে হবে। আপনি চাইনিজটাকে তো ট্রান্সলেট করে ইংলিশে করে নিয়ে আসতে পারতেন। দেয়নি, পড়াটার সুযোগ ছিল না, আমার মা আমার সাথে যোগাযোগ করে না তখন, এবং সবাইকে সে এই কথা শোনাইছে, সে আমাকে বের করে দিছে, আমি চলে আসছি। অথচ তা কিন্তু না, আমি কিন্তু কাউকে কোনো ঝগড়া বাক বিতণ্ডা ছাড়াই আমি চলে আসছি দেশে, আমি শুনেও কিছু বলিনি। তারপরে যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট হলো, আমার মা একদিন ফোন দিল, ফোন দিয়ে খুব খোঁচা মেরে কিছু কথাবার্তা শুরু করলো, যেটা আমার খুব গায়ে লেগে গেল। কথাগুলো ছিল এমন, তুই জীবনে তো কিচ্ছু করে খেতে পারবি না, তোকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না, তুই তো কাজের বেটি হবি, তোর কোনো যোগ্যতাই নেই, এই ধরনের কিছু উল্টাপাল্টা কথাবার্তা। এক পর্যায়ে তখন আমার কেন জানি একটা রাগ উঠে গেল, রাগ উঠে গিয়ে বলছি, আমি এটা দেখাই দিব তোমরা দুইজন মিলে সারা জীবনে বেতন হয়েও যা কামাই করছো তার 2 ডবল আমি কামাই করে তোমাদেরকে দেখাবো, না হলে আমি আমার নাম নিজে আমি বদলায় ফেলবো যদি আমি তা না করতে পারি। কিভাবে করবি, কি করে খেতে পারবি, দেখা যাক, এই বলে আমি ফোনটা রেখে দিছি। তারপরে যেটা হলো, পরে তো আমার বাবা বদরুন্নেসা পর্যন্ত পড়াইছে ঠিক মতন, কোনো অশান্তি হয়নি। যখন অনার্সে ভর্তি হলাম, আমি চাইছিলাম একটা ভালো কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব, কিন্তু আমাকে এমন একটা ইউনিভার্সিটিতে ভর্তি করছে যেটাতে পয়সা খরচ হবে না, যেটাতে কোনো কনভিন্স লাগবে না, কোনো কিছু লাগবে না। তারপরে চিন্তা করলাম যে এখন কিছুই তো পাচ্ছি না, তখন তো আমার কাছে টাকা পয়সাও নেই। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যেখানে দিছি এখানেই ভর্তি হই, দেখি আল্লাহ যা করে ভালোই করবে। কিছুদিন পর একটা সেমিস্টার যখন গেল, তারপরে বলছে এই তোর আর পড়াশোনা করা লাগবে না। তাহলে তুমি আমাকে অনার্স ভর্তি করলা কেন? করাইছি তোকে ভালো বিয়ে দিব, তোর জন্য ভালো ছেলে আসতেছে না, তোর সাথে আমি রিক্সাওয়ালার বিয়ে দিব, তোর পড়াশোনা করা লাগবে না। তখন আমি চিন্তা করলাম অনার্সটা আমি শুরু করতে না করতে আমার এই গান শুরু হয়ে গেল, তার মানে তো পুরো অনার্স আমার এভাবেই চলবে, আমার তো অনার্স পাশ করা লাগবে। তখন আমি ওকেও বললাম যে এরকম করে আমাকে বলতেছে, পড়াশোনাটা তো বন্ধ হয়ে যাবে দেখতেছি, কারণ তুমি চিন্তা করো না, ওরকম বলেই। আমি না, আমি যেভাবে শুনতেছি সে কোনো টাকা পয়সাই দিচ্ছে না, কারণ সেমিস্টারের জন্য ধমক খাইতে হয় আমার, মানে একটা সেমিস্টারের পুরো 4 মাসের টাকাটা সে ভেঙে ভেঙে দেয় ইচ্ছা করে, সে কিন্তু পুরোটাই দিতে পারে। তখন আমি চিন্তা করলাম আই নিড টু ডু সামথিং, জব যদি করি মাত্র দিবে 5,000 টাকা, এটা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না, যেখানে আমার সেমিস্টার ফি হচ্ছে আপনার 15,000 টাকা পড়ছে, আর তারপর পড়ালেখা খরচ, এটা সেটা বই পুস্তক অনেক কিছু তো রয়েছে আমার। তখন আবার ও আবার বাবার সাথে ব্যবসা করতে তো, বাট ওর একটু ঘাটতি হয়েছে, তারপরেও কোনোদিন আমাকে না করেনি, টাকা দিতে চাইছিলাম যে না আমি তোমার কাছ থেকে এবার টাকা নিব না, দেখি আমি কি করতে পারি। তখন আমি চিন্তা করলাম যে আমি গান করব, দেখি এই লাইনটাই হচ্ছে একটা মাত্র লাইন যেখানে আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, প্লাস কিছু আর্ন হবে, আর যদি বাকিটা এই জায়গায় লেখা থাকে কপালে তো ভালো, দেখি কি করতে পারি। তারপরে যখন আমি ফিক্সলি ডিসিশন নিয়ে নিলাম যে আমি গান করব, তারপরে আমি বিষয়ে তখন আমি স্ট্রাগল করতে থাকলাম কিছুদিন। 6 মাস 1 বছরের মাথায় আমার মোটামুটি একটা ভালো পজিশন চলে আসলো, বিশেষ করে আর্নিং এর ক্ষেত্রে। কিভাবে আর্ন করতেন গান গেয়ে? যে আমি কনসার্ট করতাম, ওপেন কনসার্ট করতাম,
আমার গুরুর মাধ্যমে। আমার মেইন গুরু হচ্ছে যিনি আমার মানে কোরিওগ্রাফিক ট্রেনার যেটা, সেটা হচ্ছে রাহুল চৌধুরী। আর যিনি আমাকে সারেগামা শিখিয়েছেন তার নাম হচ্ছে শহীদ সুমন। এবং এরা আমার খুবই ফেভারিট পার্সোনালিটি। তারা আমাকে অনেক কিছু শিখাইছে। তাদের কাছ থেকে আমি গানের লাইনে যে যা কিছু আছে অনেক কিছু শিখেছেন ওনাদের কাছ থেকে। আমি মানে গানের টিচার বললে ভুল হবে, তারা আমার গাইডারও ছিল এবং তারা আমাকে অনেক হেল্প করছে, বিশেষ করে আর্নিং এর ক্ষেত্রে বা একটা কি কোনো প্রবলেম হলে সবসময় আগায় আসতো। কারণ নাহলে আমি ঢাকা শহরে একা একটা সিঙ্গেল মেয়ে পারতাম না। যখনই আমার বাবা বুঝতে পারলো যে আমি গান করে টাকা আর্ন করছি, তখন আমার অলরেডি আর্ন এসে গেছে 50,000 টাকা মান্থলি। তখনই তার মনে হলো একে তো গান গাইতে দেওয়া যাবে না। তখন সে বাধা দেওয়া শুরু করলো, বিভিন্ন ভাবে বাধা দেওয়া শুরু করলো। একে ওকে বুঝাইলো গান ভালো ফ্যামিলির মেয়েরা গায় না, অন্যভাবে অ্যাপ্রোচ করে বাজে ভাবে। ওকে বন্ধ করতে বল। বলছে যে না, আমাকে যেহেতু কেউ টাকা পয়সা দিচ্ছে না, আমাকে তো একটা কিছু করে খেতে হবে, নাহলে তো আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। আর আমি কারোর রেফারেন্সে তো আমি এই কাজে ঢুকিনি, আমার নিজের রেফারেন্সে আমি নিজের কাজে ঢুকছি এবং আমি ভালো আছি, আমি খারাপ ভাবে কাজ করছি না। তারপরে যখন পুরাপুরি ফোর্সফুলি সরাসরি বাধা দিতে শুরু করলো, তখন আমি বললাম বেশি বাড়াবাড়ি করলে আমি সবাইকে ছেড়ে চলে যাব। যেদিকে দু চোখ যায়, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, বাট আমি আমার পড়াশোনা আমি বন্ধ করব না। ওকে। তখন সে করলো কি, কথা গিয়ে থানাতে ফোন দিল। থানাতে? থানাতে, উত্তরার থানাতে। উত্তরার থানাতে আমি খুব ফেমাস। এটা আমাকে হইতে হইছে ওই সময়। আচ্ছা, হ্যাঁ। ফোন দিয়ে কি করলো? ফোন দিয়ে সে বলল রাত্রি এরকম গান করে, একে তোমরা বুঝাও। তখন তো কারো কথাই শুনতেছি না, কারণ আমি কেন শুনবো? না, থানাতে ফোন করে কেন বোঝানোর কথা বলবে? মানে আমি যেহেতু ডিরেক্টলি শুনতেছি না তার কথা, পুলিশকে দিয়ে আপনাকে শোনানোর ব্যবস্থা মানে করছে? হ্যাঁ, ধমকি দিয়ে যে এগুলা করলে খারাপ হবে। আমি কিছুটা হলেও বুঝতে পারছি না যে পুলিশ কি ধরনের ফ্যামিলি ম্যাটারের ব্যাপারে ইন্টারভেন করে কখনো? সে করছে এটা। হাউ, মানে কিভাবে ম্যানেজ করেছে সে ও ওসির সাথে কথা বলছে। তো কথা বলে ওসিকে দিয়ে আপনাকে কি বলানোর চেষ্টা করছিল? ওসি আমাকে ডাকছে, ডেকে বলছে আপনি এই সমস্ত ছেড়ে দেন, সংসার ধর্ম করেন। ওসি কি আপনার বাবার কোনো পরিচিত কেউ ছিল? হতে পারে, আমি জানি না সেটা। তারপর আমি কেন ছেড়ে দিব, হু দা হেল আর ইউ টকিং মি লাইক দিস। সে বলতেছে না, মেয়েরা আজকাল এগুলো করে না। আমি মেয়েরা কি করে না না করে সেটা তো আপনার কাছে তো আমি কৈফিয়ত চাচ্ছি না। আমি আমার পড়াশোনার জন্য আমি আর্ন করছি, আপনার সমস্যা কোথায়? আপনাকে এই সমস্ত কথা কে বলছে? প্রথমে বলতে চাইনি, পরে বলছে আপনার বাবা বলছে। পরে আমি বলছি যে বলেছে তাকে বলে দিয়েন তার রেফারেন্সে রাত্রি আহমেদ চলে না, তার নিজের রেফারেন্সেই সে চলে, সো দ্যাট আমি তার কথা শুনছি না। ভাই, এতে আপনার অনেক ক্ষতি হইতে পারে। আমি দেখা যাক কি ক্ষতি হয়। আমার নিজের জন্য করি, আমার নিজের বাঁচার জন্য করি, কারণ নোবডি এলস হেল্প টু মি, রাইট, হেল্পিং মি। আমি না খেয়ে থাকলে কেউ আমাকে কথা বলতে আসবে না, হ্যাঁ, আমাকে কেউ খাবার দিতে আসবে না, কিন্তু আমি যখন আর্ন করতে যাচ্ছি তখন আমার গলা টিপে ধরা হচ্ছে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তারপর? হ্যাঁ, বলার পরে ওরা মানে আমাকে ধমক দেওয়া শুরু করলো। তারপরে এক সময় আমি একটু রেগে গেছি। রেগে গিয়ে আমি এভাবে বলছি, কেউ যদি আমার এই ব্যাপারে বাধা দিতে আসে, আমি সবাইকে কলার টেনে ধরে আমি কোর্টে টেনে নিয়ে যাব। কেউ আমাকে ঠেকাতে পারবে না, কারণ আই এম নাও অ্যাডাল্ট, অলরেডি 18 years old over. I can do everything whatever I like. আমি যদি কোনো খারাপ কিছু করি তাহলে একটা কথা ছিল। তো এভাবে যখন আমি বলেছি তখন ওরা আর কথাটা প্রসিড করে নাই। মানে কথাটা আমি তো ধমক দিয়ে বলছি তাদেরকে। আমি বলছি, আপা আপনি কি করেন, আসলে আপনি কি করেন? তারা মনে করেছিল আমি জার্নালিস্ট। যেভাবে আমি আসলে আমার কস্টিউমটা লাইক দিস, এরকমই পড়ি, তো সবাই মনে করে যে বোধহয় জার্নালিস্ট আসছে। আচ্ছা, হোয়াট এভার আই এম, নাও আই এম প্রফেশনাল সিঙ্গার, যেটা কারোর বাবার দেওয়া না, এটা আমার নিজের বায়োডাটা নিজে তৈরি করি আমি। এই কথা বলে আমি চলে আসছি। তারপরে মনে হয় আমার বাবাকে বলছে, বলার পরে আমার বাবা এসে কোথার থেকে এসে, আমি একটু মানে সারাদিন পর শুইছি টায়ার্ড হয়ে, আমার জানালার সাথে তো ইয়েটা ছিল, ওভাবে মানে ঠাস করে এভাবে মানে গলাটা যেভাবে চেপে ধরছে, মানে এমন ভাবে চেপে ধরছে মানে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তুই গান ছাড়বি কিনা বল। আমি জীবন থাকতে ছাড়বো না। পরে এক পর্যায়ে তর্কাতর্কি হয়েছে। আমি তুই আমার গলা ছেড়ে দে। তখন আমি তুই বলতে বাধ্য হয়েছি, তুই আমার গলাটা ছেড়ে দে, তোর খারাপ হবে না হলে। তুই কি করবি? তুই দেখতে চাস আমি কি করবো? হ্যাঁ, আমি দেখতে চাই। তুই আমাকে ধমক দিস, তুই জানিস আমি কে? আমি হ্যাঁ, সেটাই আমি কালকে দেখাবো, দাঁড়াও, দেখাচ্ছি আমি কালকে। পরের দিন সকালবেলা আমি আবার সে থানায় গেছি, যে বলছি স্টেটমেন্টটা লেখেন, আমাকে একটা কাগজ দেন, এটা সাইন করেন। তো প্রথম ওরা সাইন করতে চায় না,
কারণ চিনে গেছে, আগের দিন দেখছে না আপনার বাবা স্বনাম ধরে। আমি আপনি এটা সাইন করবেন কিনা আমি এটা জানছি, আমি কি সাংবাদিক আনবো না সাইন করবেন? যখন এভাবে বলছি তারপরে লোকটা সাইন করে দিছে। স্টেটমেন্টটা কি ছিল? স্টেটমেন্টটা এরকম ছিল, আমাকে গান করতে দেওয়া হচ্ছে না, আমাকে বাধা দেওয়া হচ্ছে, এবং এটাতে বাধা দেওয়ার জন্য আমাকে বাসায় টর্চার করা হচ্ছে। যা সত্যি তাই লিখেছি আমি। এবং বাজে ভাষা, অকথ্য ভাষা গালাগালি করছে। আমি সেফ না আমার বাসায়, ওকে, আই নিড সিকিউর, আমার যদি কিছু হয় এটার জন্য সে দায়ী থাকবে। লেখার পরে তারপর এটা শুনি সাইন করছে। সাইন করার পরে এটা আমি বাসায় নিয়ে আসছি, নিয়ে এসে কাগজটা ফালাইছি। আমি এটা ভালো করে পড়, তো বড় বড় চোখ করে পড়তেছে। তারপরে বলতেছি পড়ছিস ভালোভাবে? তুই করেই বলছি যে পড়ছিস ভালোভাবে, যে হ্যাঁ। এটা তোর কাছে এক কপি রেখে দে, আমার কাছে এক কপি আছে। তুই এতখানি করলি, এটা যদি বেশি বাড়াবাড়ি হয় আমি তোর এই এক কপি অফিসে জমা দিব, আরেক কপি উপরে কমিশনার অফিসে জমা দিয়ে আসবো আমি, বাট আমি দিব এটা। তারপরে তোর ক্যারিয়ার, তোর সেই মান সম্মান কোথায় আছে তুই খুঁজে খুঁজে বার করিস। আমাকে কেউ কিছু বলবে না, কারণ আমি তোর সন্তান, কিন্তু তুই কার বাপ ওটাই কিন্তু বলবে সবার আগে, তুই এটা চিন্তা করে নিস। এই কথা বলে আমি চলে আসছি। এরপর থেকে যেটা হয়েছে, সে তখন আর আগে যে গায়ে হাত দিত সেটা তখন সে কমাইলো। মানে সে তখন আমার রুমের সামনে দিয়ে আসা যায় না। আমার রুমটা তো আলাদা, এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে গিয়ে তার রুম, অপোজিট রুম। আমার রুমের এই পাশ থেকে কথা বলে সে। এরকম কয়েক মাস গেছে, 6 মাস এরকম গেছে। তারপরে দেখি ভিতরে ভিতরে কি জানি ফুসুর ফুসুর করে, আমি বুঝি না যে কি ব্যাপার। ওদিকে আমার হীরার সাথে রিলেশন তো কন্টিনিউ চলছে। হীরা বলছে ভালো হয়েছে, এই বেশি রকম অতিরিক্ত বাড়ছে, এই জন্য এরকম হয়েছে। ঠিকই আছে, তুমি খালি ঘরে থাকো। সে কোনো কাজের লোকও রাখে না, সে যদি এভিডেন্স পায় উল্টা পাল্টা ওই ভয়ে কাজের লোক রাখে না। তো যার কারণে ঘরের সমস্ত কিছু আমি করতাম। আপনি শুধুমাত্র আপনার বাবার সঙ্গে থাকতেন, আপনি নিজেই সব ঘর কান্নার কাজ করতেন? করতে হতো, কারণ যেহেতু কেউ নাই, কে করবে। এবং বাবা আপনার সঙ্গে এই আচরণগুলো করত? এই আচরণগুলো করত। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। এখানে রাত্রিকে আমরা যেই রূপে পেয়েছি, যেই চরিত্র ধারণ করেছে, সেটা বাঙালি সমাজের কোন মেয়ের সাথে মিল খুঁজে পাওয়া খুবই 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 কঠিন। আমি নিজের জায়গাটা থেকে সাপোর্ট করছি কি করছি না সেই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু একটু হলেও আমাকে নাড়া দিয়েছে। নাড়ার জায়গাটা কিরকম? প্রতিবাদের একটা ব্যাপার অবশ্যই থাকবে, প্রতিবাদী হতেই হবে। অন্যায় হলে একটা কথা, যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। ঠিক ছোটবেলা থেকে যদি চিন্তা করেন যে এই মেয়েটাকে যারা জন্ম দিয়েছে তারা এই মেয়েটাকে ভরণ পোষণ করার জন্য সুস্থ একটা পরিবেশ দেয়া তাদের নৈতিক দায়িত্ব ছিল। নৈতিক কি, তাদের অবশ্য কর্তব্য ছিল। তারা কি সেই পরিবেশটা দিতে পেরেছে? হ্যাঁ, এখানে ব্যাপার থাকতে পারে যে ও 8-10টা মেয়ের মতো না। যদি লজিকটা এরকম হয় বাবা মায়ের ক্ষেত্রে যে ও 8-10টা মেয়ের মতো না, ও একটু উগ্র, ও একটু অন্যরকম, ওকে মানুষ করা যায় না। কিন্তু কথা হচ্ছে যে সন্তান কিন্তু আপনাদের। ও যদি 8-10টা মেয়ের মতো না হয় তাও সন্তান আপনাদের। ও যদি এক্সট্রা কিছু গুণ নিয়ে দুনিয়াতে জন্মায় সেক্ষেত্রেও সন্তান আপনাদের। এবং তাকে বড় করার দায়িত্ব, তাকে সুন্দরভাবে পালন করার দায়িত্ব, লালন করার দায়িত্ব আপনাদের উপরই বর্তায়। সুতরাং বাবা মায়ের হেলদি রিলেশনশিপ এবং একই সাথে ফ্যামিলির মধ্যে যে সম্পর্ক, সেটা যদি সন্তানের গ্রো আপের ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট ফেলে এবং সেই সন্তান বড় হয়ে যদি সমাজে বা পরিবারে বা যে কোনো জায়গাতেই নিজেকে মেলে ধরতে না পারে ইন এ পজিটিভ সেন্স, তাহলে সম্মানটা আসলে কার যায়? বাবা মায়েরই যায়। সেক্ষেত্রে বাবা মায়ের এটা অবশ্য কর্তব্য সন্তানকে সুস্থভাবে লালন করা। আজকে যেই প্রতিবাদী চরিত্র ও নিজের জায়গাটা থেকে হয়েছে, সেটা আমাদের শুনতে অন্তরে খটকা লেগেছে, কানে খটকা লেগেছে। বাবার সাথে কেন এই ধরনের কাজটা করবে? কারণ আমরা বছরের পর বছর ধরে যেটা দেখে আসছি, পিতা মাতা সন্তানের প্রতি অন্যায় করতেই পারেন, কিন্তু সন্তান কেন প্রতিবাদ করবে? আমরা সেই জায়গাটা থেকে এই ধরনের চরিত্র কিন্তু একেবারেই পাই না। আমরা আজকে এই গল্পটা এখানে তুলে ধরে আমরা মোটেও এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি না যে সন্তানের জায়গাটা থেকে ধরনের প্রতিবাদ আসুক। আমরা মোটেও সে কাজটা করার চেষ্টা করছি না। আমরা শুধু এটুকু বলার চেষ্টা করছি আপনাকে যে এই ধরনের প্রতিবাদ হওয়াটাও আপনার জন্য ডিসগ্রেসফুল। যেটা বোঝাচ্ছি বাবা মায়ের জায়গাটা থেকে আপনি সন্তানের গায়ে হাত তুলবেন, 1 বার তুলবেন, 2 বার তুলবেন, 3 বার তুলবেন, 4 বার তুলবেন, 5 বার যদি সন্তান আপনার হাতটা ধরে ফেলে আপনি কি করবেন? এই জায়গাটা চিন্তা করে আপনি যে রাস্তা দিয়ে ওদেরকে শাসন করছেন, যেভাবে করছেন, সেই জায়গাটায় আপনি রিথিঙ্ক করুন। আমরা মূলত সেই জায়গাটা থেকে গল্পটাকে আজকে এখানে সামনে তুলে ধরছি। ফাইন, তারপর কি হলো? তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি তখন তারপরে মানে নতুন করে একটা কেমন যেন, তো আমি ওভাবে আর কান দিইনি। চিন্তা করলাম আমি ভালো করে পড়াশোনা কনসেন্ট্রেট করি, যেটা আমার বেশি দরকার। সো হোয়াট, বিয়ে একদিন হবেই, হইলে হবে, না হলে না হবে। রিলেশন এমন তো না যে নাই, আছে।
সবই আমার ঠিকঠাক আছে, জাস্ট তারও একটা জব হওয়া দরকার, সেও খুঁজছে, পাচ্ছে না, আমিও পড়াশোনাটা শেষ করি, সবকিছুই এভরিথিং ওকে। আর কটা দিন সহ্য করি, দেখি কি হয়। তখন আপনি নিজের ঘরে সম্পূর্ণ নিজে চালাচ্ছেন? হ্যাঁ, আমার নিজের খরচ তো আমাকে নিজেই চালাতে হবে, কে করবে আমারটা তো আমাকেই করতে হবে। তখন যেটা আমাকে টিচাররা হেল্প করতো খুব, ইউনিভার্সিটির লেকচারার্স গুলি আমাকে ফ্রিতে সব বই দিয়ে দিত। আমাকে আমার টিচাররা অসম্ভব আদর করতো, হ্যাভ টু সে। এখন স্টিল আমাকে অনেক আদর করে এবং তাদেরকে অনেক মিস করি, কারণ তারা আমাকে ইংলিশে অনার্সের যত রকমের বইয়ের দরকার হতো এবং নলেজ, এক্সট্রা ক্লাস দেওয়া থেকে শুরু করে এভরিথিং তারা আমাকে সাপোর্ট সো আপনার মেজর ছিল ইংলিশ? হ্যাঁ। ওকে। যার কারণে নাহলে আমি পড়তে পারতাম না, আমার খুব কষ্ট হতো। তবে আমার তারা ফিনান্সিয়ালি হেল্প করতে চাইতো, যেটা আমি নিতাম না। আমি এটা অ্যাফোর্ড করতে পারছি, আপনারা যদি পারেন আমাকে একটু বই দিয়ে হেল্প করেন, যেটা আমার বেশি দরকার, কারণ আমি তো বুঝবো না কোনটা লাগবে। তখন আমাকে শেবনুর ফায়েজ এবং কৌশিক আহমেদ, এই দুইজন টিচার আমাকে চরম ভাবে হেল্প করছেন। ওকে। তখন আমি এরকম পড়াশোনা করতে থাকলাম। তার কিছুদিন পরে আমার চাচাতো ভাই বাড়ি থেকে এসে মাস্টার্স কমপ্লিট করে ঢাকায় কোথায় থাকবে করে আমাদের বাসায় এসে থাকা শুরু করলো। আমি মনে করতাম যে ও ছোট ভাই, ও আছে আমার বাসায়, থাক, ও চাকরি বাকরি করতেছে, কোথায় যে থাকবে, এখানেই থাকুক। এই ও থাকতেছে, ও চাচার বাসা মনে করে থাকতেছে, অসুবিধা কি, থাকতেছে। এই জিনিসটা হোয়াট এ কনস্পিরেসি। এটা এমন ভাবে হইলো, আমার বাবা কে বাড়ি থেকে একজন বুদ্ধি দিল, এক দুঃসম্পর্কের চাচা, যে তোমার মেয়ের জন্য তো তুমি খুব ছেলে খুঁজতেছ, ছেলে তো তোমার ঘরেই আছে। তো সে বললো কে? তখন বলতেছে এই, সে আমার সে কাজিন, আপন চাচাতো ভাই, আমার সাথে 5 বছরের ছোট। এই কথাগুলো যখন বলা হয়েছে, এগুলো আবার ও শুনছে, আমি আবার জানতাম না। আর আমারটা মাথায়ও আসেনি, এটা মাথায় আসার কোনো ব্যাপার ছিল না। ও থাকার 6-7 মাস পরে যখন ও জিনিসটা ক্লিয়ার হলো, আমাকে জানালো। তখন অলরেডি তারা এইভাবে মাস্টার প্ল্যান বানাইছে, পাশে হচ্ছে কাজী অফিস, বাসা হচ্ছে আমার এখানে, দুজন তো আছেই, আরেকটা চাচাকে ডেকে আনছে, ধরে বিয়েটা দিয়ে দিবে জোর করে, হঠাৎ করে দিয়ে দিবে। আর এর মধ্যে একটা কথা আছে, অলরেডি আমার মা, ফ্যামিলি সবাই জানতে পারছে যে আমি হীরাকে পছন্দ করি এবং আমি তাকেই বিয়ে করব। ফ্যামিলিতে জিনিসটা জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়েছে, ওইটার কারণে সে আরো বেশি উঠে পড়ে লাগছে। এবং ওই চাচাটা, দুঃসম্পর্কের চাচা, ফাজিল চাচা, ও আরো বেশি বুদ্ধি দিছে, তুমি যদি এটা করো, এক ঢিলে 2 পাখি মারা হবে। ঘরের ছেলে ঘরেই থাকবে, প্লাস তোমার প্রপার্টি সব তোমার নিজের থাকবে, কোনো কিছু ডিভাইডেড হবে না, টাকা পয়সা সবকিছু তোমাদের। মানে আমি প্রপার্টির ব্যাপারটা বুঝলাম না। মানে ওই যে ওখানে যে প্রপার্টির ব্যাপার আছে, চাচার যে অংশটা, সেটা তখন আমার হয়ে যাবে। চাচার অংশটা মানে কোথায় আছে? এটা বাড়িতে, আপনাদের গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে। কি পরিমাণ প্রপার্টি ওইটা আমি জানি না কতখানি, বাট আছে। ওকে। আর ওটা আমার বাবার সাথে ওটা মিলে আছে, তো ওইটা মানে বলছি যে ডিস্ট্রিবিউশন করার কোনো দরকার হবে না, তখন তো সেটা তোমার জামাইরই হবে, জামাইর হলে মানে আপনার হয়ে যাওয়া, ছেলে ঘরেই থাকলো, মানে এরকম একটা লজিক আর কি। তখন তারা করলো কি, চুপে চাপে আমার চাচা চাচিকে প্রস্তাব দিল। আমার চাচি তো রাজি ছিল না, আর আমার চাচা হ্যাঁও বলেনি নাও বলেনি, লজ্জায় কোনো কথা বলে নাই, মানে এটা সে রাজি না, কেউ রাজি ছিল না। আপনি 5 বছরের বড়, সেখানে এই ধরনের বিয়ে শুধুমাত্র প্রপার্টির কারণে? শুধুমাত্র প্রপার্টির কারণে। আমি কিন্তু কিছুই জানি না ভিতরে এত কিছু হচ্ছে যে। চাচু আবার এই জিনিসটা জানে যে আমার খুব রাগ, আমি শুনলে তো খেপে যাব, তা আমাকে এই জন্য কেউ বলার ওভাবে ইয়ে করে নাই। কিন্তু আমার ওই চাচাতো ভাইটা আবার আমার সাথে একটু মোটামুটি ফ্রি ছিল, মানে ও আমাকে খুব আপা বলে সম্মান করে, বুঝে আপা অনেক কিছু তো ঘটে যাচ্ছে, কিছু খবর রাখেন। কি খবর? তখন শুনলাম এই খবর। কিন্তু এগুলো কি বলতেছিস, তুই কি ফাজলামি করতেছিস? ও আপনাকে আপনি করে বলে? হ্যাঁ। আর আপনি তুই করে বলেন? হ্যাঁ। ওকে। ওকে আমি আদর করি, ছোট ভাই তো, ওরকমই আদর করি আমি। তো তারপর বলতেছি যে কেন আপা আপনি কিছুই শোনেন নাই, এই তো ঘটতেছে, ওই চাচা এরকম করে তো আমাদের বাড়িতে এসে খুব এরকম জ্বালাচ্ছে, এরকম করে বলছে আপনার বাবার মাধ্যমে, আপনার বাবাও চাচ্ছে এরকম, এই সেই। তো তখন এই কথাটা বলার পরে তারপর আমি বললাম যে এটা তো আমি আজকেই জানলাম, দূর, এটা হবে না কোনোদিন, তুই এগুলা কি ফাজলামি করতেছিস, এগুলো হবে না। মানে বলছি দেখে না আপা, এটা কিন্তু অনেক বড় কিছু হইতে পারে সামনে, আপনি এটাকে এরকম নর্মাল ভাবে নিয়েন না। পরে আমি অন্য একটা চাচুর মাধ্যমে, মানে যেই চাচুকে তারা এভিডেন্স বানাইতে চাইছে, বাসায় এনে ওই যে বিয়ের দিন আমাকে বিয়ে দিবে, যেই দিন বিয়েটা দিবে চাচুকে এভিডেন্স বানাই, সেই চাচুর কাছ মুখে জানতে পারলাম যে হ্যাঁ এটা সম্পূর্ণ সত্য এই ব্যাপার। তখন এই চাচু বলতেছে এই সম্পর্ক কোনোদিন কিছু হবে না, দুইজন দুই দিক থেকে পালা যদি বাঁচতে চাস, নাহলে কিন্তু খবর হয়ে যাবে, একদম জীবন শেষ। কি করলেন আপনারা? তখন দুজনে মিলে তখন আমরা ডিসিশন নিলাম, তুই একদিক দিয়ে পালা, আমি একদিক দিয়ে পালাই। তখন আমি গেছি আমার এক রিলেটিভের বাসায়, ও গেছে ওর রিলেটিভের বাসায়।
কিন্তু এখানে একটা ঘটনা আছে, দুজনের সাথে যোগাযোগ ছিল, বাট আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। আমি জাস্ট হীরাকে জানাইছি, দেখো তুমি টেনশন করো না, আমি ওখানে আসি। মানে আপনারা বোথ যেটা হয়েছে যে আপনাদের মধ্যে একটা মিউচুয়াল রিলেশন ছিল, আপনারা এই জিনিসটা চাননি এবং শেষ পর্যন্ত সেটা হয়নি। ওকে ফাইন। কিন্তু যেটা হয়েছে তখন আমার বাবা করলো কি, আমি মানি না দেখে, মানে আমি আর আমার সে কাজিন দুইজনে মিলে আমাদের দুইজনের নামে সে ওই ইয়েতে ডিসির কাছে বলে রাখছে যে এদেরকে যখনই আপনারা পাবেন অ্যারেস্ট করবেন এবং সাথে সাথে ইনস্ট্যান্ট কাজী অফিসে ঘাট ধরে গিয়ে বিয়ে দিয়ে দিবেন, ম্যাজিস্ট্রেট অফিসে, এরকম কথা অ্যানাউন্স করা আছে ডিসি অফিসে। জিনিসটা আমার কানে আসছে, আমি ওই চাচার মাধ্যমে জানতে পারছি তখন, যে চাচাটা আমাদেরকে সব কথা খুলে বলছে, দেখ তোদের কিন্তু সামনে অনেক বিপদ। তারপরে তো আমরা পালায় রইলাম অনেক কয়েকদিন। পালানোর পরে আমি চিন্তা করলাম, আমি এভাবে কয়দিন মানুষের বাসায় পালায় থাকবো, ও বা কয়দিন পালায় থাকবে, ও না হয় বেঁচে যাবে, আমার কি হবে? আমি পালায় থাকবো কেন এভাবে? আমি পালায় থাকলেও তো পারবো না, আমার সামনে এই আর একটা বছর আছে অনার্সের, তখন আমি এভাবে করে তো আমি থাকতে পারবো না, আই হ্যাভ টু ডু সামথিং। তখন আমি সাহস করে পরে আমি সেই ডিসি অফিসে গেছি। গিয়ে আমি পিএর সাথে কথা বলছি যে আমার একটা কমপ্লেইন করতে হবে। ও প্রথমে আমি এর আগে একটু বলে রাখি, প্রথম আগে আমি উত্তরাতে গিয়েছিলাম, উত্তরা মডেল থানা যেটা, সেখানে গিয়েছিলাম। তারা দেখি হেসে হেসে বলছে যেখানেই হোক বাবা মা যেটা দিবে ওটাই ভালো করে ফেলেন। আমি বুঝছি এখানে আর আমার কাজ হবে না। তখন আমার বাবা আবার এটা ভাবেনি আমি ডিসি অফিসে যাবো, যে মানে ডিসি অফিসে যেতে গেলে নাকি অনেক মানে ইয়ে করতে হয়, রবিং টবিং করতে হয়, আমি জানি না, তো আমাকে এরকম বললো। তো বলার পরে যেটা হলো, আমি করলাম কি, গেলাম ডিসি অফিসে গেলাম। পিএটা খুব ভালো মানুষ ছিলেন, খুবই চমৎকার লোক, উনি আমাকে হেল্পটা করছেন এভাবে যে কমপ্লেনটা আমি মানে লেখার বন্দোবস্ত করে দিয়েছেন, আমার ডিসি অফিস স্যারের সাথে দেখা করাই দিয়েছে। যখন ডিসি অফিস স্যারের কাছে বসছি তখন দেখলাম কানিজ ফাতেমা নামে একজন কল করছে। আমার একটা ফুফু হয় সম্পর্কে, দুঃসম্পর্কের ফুফু হয়। আই হেট দোজ লেডি, দ্যাট লেডি, বিকজ তার পুরা ফ্যামিলিটাই খুব শয়তান টাইপের, তার মধ্যে সেও একজন। তো ওই আমার বাবা সুপারিশ করছে যে আমার মেয়ে এরকম করতেছে, যেভাবে হোক ইয়ে করো। তখন ডিসির কাছে ফোন করছে, স্যার আপনি ওর কমপ্লেনটা নিয়েন না, ও একটু অন্য টাইপের হ্যানত্যান, নিয়েন না আপনি ওর কমপ্লেনটা। আমি শুনতেছি বসে বসে, আমি কিচ্ছু বলিনি। একটু পর আমার ফাদার ফোন দিছে, দিয়ে বলতেছে আপনি ওর কমপ্লেন লিখেন না, আমি যেভাবে বলছি ওভাবে ওর সাথে আমার ওই ভাতিজাটার বিয়ে দিয়ে দেন, ওটাই ভালো হবে, সবাই রাজি, হ্যান ত্যান এরকম করে বলতেছে। পরে ডিসি সাহেব বলছে আচ্ছা আমি দেখি, বলে ফোনটা উনি রেখে দিছে। পরে উনি আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে। পরে আমি বলছি আমি যে কমপ্লেনটা লিখছি এটা আপনি সিল করে দেন। আমি নর্মাল ভাবে নাইসলি বলছি, দেখেন আমার এবং আমার ভাইটার খুব সমস্যা হচ্ছে, আমরা ফেরারি আসামির মতন অবস্থা, আমাদের কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না, ওর মা বাবা খুব দুশ্চিন্তায় আছে। আমার না হয় চিন্তা করার কেউ নাই, কিন্তু ওর তো আছে। আমি নিজেও খুব প্রবলেমের মধ্যে আছি, আমার দেশে কেউ নাই, আপনি এটা করে দেন, আমার জন্য খুব ভালো হবে। তো উনি প্রথম আমতা আমতা করতেছে, এটা করবে না, কিছুতেই করবে না। তারপরে এক পর্যায়ে আমি খেপে গেছি, যখন দেখছি দিচ্ছে না সে আমাকে একটু বাজে কথা বলার চেষ্টা করতেছে। পরে আমি বলতেছি যে দেখেন এটা যদি এখন সাইন না করেন এটা পরিণতি খুব খারাপ হবে। আমি চাই না আপনার সাথে সাথে আমি এখন যাকে যাকে যুক্ত করব, যারা আমাকে চাচ্ছে না আমার ভালো, যাদের কারণে আজকে আমি ফেরারি আসামি হয়েছি, পরে শেষে দেখা যাবে যে একটা বাজে পরিণতি হবে, মান সম্মান কিন্তু আপনাদের কারো রাখবো না আমি। সো দ্যাট এটাই ভালো হবে, আপনি এটা সাইন করে দেন, দ্যাট উইল বি বেটার ফর ইউ। কারণ আপনারা দুইটা লাইফকে এক্সপয়েল করতে পারেন না এভাবে। এটা আমার এবং আমার ভাইটার ক্যারিয়ারের প্রশ্ন। আমি যেমন কোনো দোষ করিনি, আমার একটাই দোষ, ওটা আমার বাবা, কিন্তু ও তো কোনো দোষ করেনি, অন্তত ওর দিকে তাকে আপনার এটা সাইন করতে হবে। পরে যখন অনেক ধমক টমক দিছি, দেওয়ার পরে শেষ পর্যন্ত সে সাইনটা করছে। পরে আমার বাবাকে নাকি বলছে আপনার মেয়ে জোর করে ধমক দিয়ে ঝগড়া করে নিয়ে গেছে। আমি দিতে চাইনি এরকম করে। তো পরে আমি সাইনটা নিয়ে যাওয়ার পরে আমি বাসায় গেছি, দেখি দরজা খুলতে চায় না, সাথে ফোর্স ছিল আমার, সে আমাকে মানে ধমক দিছিল ফোন করে, তখন তুই বাসায় আয়, তোকে আমি খুন করবো। আমি কাছে ঠিক আছে দেখি, আমি আসতেছি বাসায়। তারপরে যখন দরজা খুলে দেখে যে পুলিশ ফোর্স পড়ে গেছে হাত থেকে। কি পড়ে গেছে? হাতে ইয়ে ছিল, বটি ছিল আপনাকে মারার জন্য। পরে বুঝতে পারছে ওরা, পরে ওরা কিছু বলে নাই মান সম্মানের খাতিরে। পরে ওকে আলাদা করে পার্সোনালি ডাকছে ডিসি স্যার, যে মান সম্মানটা যতটুকু বাকি আছে বুড়াকালে ওটা নষ্ট করেন না, তাহলে পরিণতি আপনারই খারাপ হবে। কারণ আপনার মেয়ে কিন্তু যেন তেন মেয়ে না, কিন্তু একদম শেষ করে দিবে আপনাকে। তখন আমাকে সে চিন্তা করলো স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে উড়াই দিবে। আমি কিচ্ছু বলিনি, দেখি ভিতরে ভিতরে কাগজপত্র রেডি করে আমাকে কি কি জানি করবে, তার জল্পনা কল্পনা কিভাবে সে আমাকে মানে হ্যারাস করবে।
কিভাবে আমাকে মানে নিচে নামাবে, মানে সে এত বড় পজিশন, সে তারপরে সে মানুষের কাছে অপমান হচ্ছে, অথচ আমি কিছুই করি না, আমি একটা জবলেস, মানে আমার কথা সবাই শুনছে, মানে আমার রেসপন্সটা ভালো আসতেছে, আমাকে সবাই সাপোর্ট করতেছে, তাকে কেউ করছে না। এই জিনিসটা তার খুবই লেগে গেছে। আমি আমার মতন রয়েছি, আমি পড়াশোনা করতেছি। এক পর্যায়ে এমন হলো, সে আবার নতুন করে টর্চার শুরু করলো কিছুদিন পরে। সেই কি মার, খুব বিচ্ছিরি অবস্থা। আপনাকে মারতো? হ্যাঁ, খুবই, মানে একেবারে মানে হাত পা পিঠ পুরা ব্যথা বানায় ফেলতো আমার। তারপর যা খুশি তাই দিয়ে পিটাতো, এটা মানে কোনো স্টেশন ছিল না এই টাইপের। দেখ কোন রকমে দেখি বাবারে অনার্সটা পার করি, তারপরে তো চলেই যাব। আমি তখন আল্লাহ করতেছিলাম, অনার্সটা পার করে আমি আমার মায়ের কাছে চলে যাব, এই ছিল আমার প্ল্যানটা। তারপরে যখন অনার্সের আর 6 মাস বাকি, তখন দেখলাম যে তার অত্যাচার বেড়েই যাচ্ছে। তখন সে করলো কি, আমার বড় নানা, মানে আমি বড় ভাইয়া ডাকি যাকে, তার কাছে নালিশ করল। রাত্রি আমার কথা শোনে না, যেখানে বলছি সেখানে বিয়ে করতেছে না, ওকে রাজি হতে বলেন। তো আমাকে নানা ভাইয়া জিজ্ঞেস করলো, কি রে রাত্রি, কি ব্যাপার, কি আসলে ঘটনাটা কি, তুই আমাকে বল, তোর কি কাউকে পছন্দ, তুই আমাকে বল, আমি তাকে তোকে এনে দিব। ভাইয়া এনে দেওয়ার তো বিষয় না, সবই ঠিক আছে, এখন আম্মু রাজি, সবাই রাজি, শুধু সে রাজি হচ্ছে না, এই ব্যাপার। ছেলেকে তো সে দেখেই নাই, অথচ ছেলে খারাপ বলছে। সে কিন্তু ছেলেকে দেখেনি, কিন্তু ছেলের কিছুই ভালো না। আপনার হীরা ততদিনে কি কিছু করছে, নাকি পড়াশোনা কমপ্লিট করে বসে আছে? পড়াশোনা কমপ্লিট করে বাবার সাথে বিজনেস করছে। ওকে, কিসের বিজনেস ছিল ওদের? ওদের নিজস্ব ফ্যামিলি বিজনেস। বাট কিসের? পেট্রোলিয়ামের বিজনেস। ওকে। তো নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, আমি যতটুকু জানি আর কি। ঢাকা শহরে? হ্যাঁ, ঢাকা শহরে, মিরপুরে থাকে ওরা। পরে আমি যখন বড় ভাইকে বললাম, পরে তুই ছেলেটাকে নিয়ে আয় একদিন। যখন আমি ভাইয়ের কথা বলছি, তারপরে ও গেল, যাওয়ার পরে খুব রিকোয়েস্ট করলো, আপনার নাতিনটাকে দেন, আমি আপনার নাতিনটাকে আমি বিয়ে করব। সেদিনও কেঁদে দিছে, আমার খুব খারাপ লাগছে। আমি এভাবে, মানে ও এমন ভাবে বলতেছিল কথাগুলো, আমি কিছু বলি নাই, আমি খালি শুনতেছিলাম। আমি অন্য রুমে বসে বসে শুনতেছিলাম, দরজা ফাঁকা ছিল, সব শুনতেছিলাম আমি। তারপরে ভাইয়া বলছে, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, আমি কথা দিব না, বাট ওর তো মেয়ে, আমি বলে দেখবো। এই কথা পরে আমার বাবাকে বললো, আমার বাবা তখন আরো খেপে গেল, খেপে গিয়ে আমাকে খুন করতে যায়, ওকে খুন করবে, এই করবে সেই করবে। পরে এক পর্যায়ে দেখলাম বিষয়টা এত সিরিয়াস হয়ে গেল যে সে কেমন জানি একটা কনস্পিরেসি চিন্তা ভাবনা করা শুরু করলো, যেটা আমি ধরতে পারতেছিলাম না। তবে এতটুকু বুঝতেছিলাম যে সামনে খুব বড় বিপদ আসতেছে। তখন আমি চিন্তা করলাম, আমি মানুষের ছেলেকে কেন আমি ক্ষতি করব, কালকে যদি ওর কিছু হয় তখন সেটার জন্য আমাকে রেসপন্সিবল করবে। আমি তাকে যতই ভালোবাসি, তখন তার ফ্যামিলি সেটা মেনে নেবে না। রাইট। বাবা যখন সবাইকে এরকম শুরু করলো, ইরিটেট শুরু করলো, আমাকেও ইরিটেট শুরু করলো। পরে আমি এক পর্যায়ে ওকে ডেকে বললাম, দেখো আমি সরি, তোমার অনেক সময় আমি নষ্ট করছি, আমিও আমার সময় নষ্ট করছি, এটা নষ্টই বলা যায়, যেহেতু এটা কোনো পরিণতি হলো না। তারপর আমি সরি, তুমি আমাকে ভুলে যাও। তুমি এই কথা কেন বলছো? কত বছর রিলেশনশিপের পর এটা? তখন আপনাদের কত বছর রিলেশনশিপ চলছে? তখন অলরেডি 14 তো হয়েই গেল। এই 1.5 বছর আগে আপনি এই ঘটনাটা ঘটিয়েছি। তারপরে ও অনেক বলছিল যে আর কটা দিন অপেক্ষা করো, আমি একটা চাকরি পাই। শুনো, ওখানে চাকরিটা বড় কথা না, আমি পারবো না। ফাইন। ওর ফ্যামিলি থেকে আপনার ব্যাপারে সেটা কি ছিল? ওর ফ্যামিলি থেকে কোনো সমস্যা ছিল না। তাহলে আপনারা বিয়ে করে ফেলতে পারতেন, আপনি তো আপনার ফ্যামিলিতে হ্যাপি না, সো ইউ ক্যান ডিনাই ইউর ফ্যামিলি। না, এখানে ব্যাপারটা এমন ছিল, আমি ঘর থেকে বেরোতে পারতাম না। তখন আমার গান বাজনা সব বন্ধ করে দিছে সে। আপনার বাবা আপনাকে ঘরে আটকে রাখতো? আমি কোন রকমে খালি ইউনিভার্সিটি যাইতাম আসতাম, ওটা সে চোখে চোখে রাখতো, কারণ আমার ইউনিভার্সিটির সাথে আমার বাসা এরকম ডিস্টেন্স। লাইক এই কারণে আমি কোথাও যেতে পারতাম না, আমি যে কোথাও যাব। পরে আমি এক পর্যায়ে যখন বসে, তখন সেও কেঁদে দিছে, আমারও খুব খারাপ লাগছে। সেদিন আমি বাসায় এসে আমি খুব চিৎকার করে কাঁদছি, আমার খুবই খারাপ লাগছে না করার কারণে। তারপরে শেষে পরে এমন হলো, পরে আমি আম্মুকে বলছি, তোমাদের জন্য আমি একটা ভালো মানুষকে হারাইলাম, তোমাদেরকে আমি আসলেই কোনোদিন ক্ষমা করব না। তোমরা আমাকে যে অশান্তিটা দিলা, এটা আমি কোনোদিনই মাফ করব না। এই কথাটা বলার পরে আমার আম্মা আমাকে আর কিছু বলতে পারে নাই। পরে যেটা হলো, আমি তখন খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থা। তার কিছুদিন পরে আমার অনার্সটা কমপ্লিট হলো, সে তো তার অত্যাচার জারি রাখছে। তারপরে 6 মাস পরে কাউকে কোনো কিছু না বলে আমি হোস্টেল শিফট হয়ে গেলাম।
2 মাস পরে দেখি আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মাথা ব্যথা, আমার শারীরিক কেমন জানি অসুস্থতা। তা আমি মনে করলাম এমনি মনে হয় মাথা ব্যথা করছে, এমনি কোনো সিমটম। আমি সব ধরনের স্ক্যান ডাক্তার দেখিয়েছি, দেখি আমার হেডেক যায় না, এবং আমি ডে বাই ডে কেমন জানি থিন হয়ে যাচ্ছি, কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছি, খুব বিশ্রী অবস্থা। এই জিনিসটা আমার মধ্যে একটা খুব অন্যরকম হলো। 6 মাস পরে, মানে আমার যখন মাথা ব্যথাটা হতো, পয়েন্ট ইজ দ্যাট যখন মাথা ব্যথাটা স্টার্ট হতো তখন আমার মনে হতো আমি এটার সাথে টাকাই দেয়ালের সাথে হিট করি আমি আমার ব্রেনকে। এত বেশি পেইন হতো? এত বেশি পেইন হতো, আমার ক্রেজি লাগতো। মানুষের স্থিরতা আসে মাথা ব্যথায়, ঘুম আসে, এবং আমার বিছানায় গেলেই অস্থির লাগতো, আমার ঘুম আসতো না। এই জিনিসটা আমার বেশি আমার খারাপ লাগতো। সারাদিন পরিশ্রম করেও যদি একটা মানুষের রাত্রে ঘুম না আসে, সারাদিন ক্লাস করে, তখন আমি অনার্স শেষ করে এসিসি এর FIA কোর্স করছি, তখন ভর্তি হয়েছি মাত্র। 2 মাস পরে দেখি আমার এই ঘটনা। তারপরে যখন সমস্ত চেক আপ করার পরে 8-9 মাস পর যখন আমি এরকম হলো, 8-9 মাস পরে তখন আমি ফাইন্ড আউট করতে পারলাম একটা হুজুরের মাধ্যমে যে ইটস নট নর্মাল পেইন, এটা আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তা আমি জিনিসটা ইউ বিলিভ ইন ব্ল্যাক ম্যাজিক? নাও আই হ্যাভ টু বিলিভ, কারণ আমার সাথে ঘটনাগুলো ওভাবেই ঘটছে। কারণ একটা মানুষ দিন দাহারে সকালবেলা 7টার সময় শ্যাডো দেখতে পারে না। একটা মানুষ হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে পার হচ্ছেন, আপনার এই সাইডটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আপনি কিছু শুনতে পাননি, এটা হতে পারে না। সেই জিনিসটা আমি দেখছি। কে করেছিল ব্ল্যাক ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফার্স্টলি হচ্ছে আমার ফাদার, দেন আমার দুঃসম্পর্কের সেই চাচাটা যে প্রথম আমার চাচাতো ভাই সম্পর্কে প্রপোজাল দেয়, ওকে, দেন আমার ফুফাতো ভাই, বড় ফুফাতো ভাইটা, এবং 3 জনের একই ছিল, কোনোভাবে আমাকে পাগল করে আমাকে বাড়ি পাঠাবে। বাড়ি মিন্স গ্রামের বাড়ি? ওর আপনার গ্রামের বাড়ি পাঠাবে, ওকে, ওখানে সেটেল করে দিবে আমাকে। এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ অলরেডি তখন আমার গান বাজনা করে একটা পজিশন চলে এসেছিল সব দিক থেকে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী। সব চেষ্টা যখন ব্যর্থ তখন ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, তখন ওইভাবে গেছে আর কি। প্রথম আমি বিলিভ করতে পারি না যে এই কাজগুলো এই 3 জন মিলে করছে, বিশেষ করে এটার মধ্যে আমার ফাদার আছে, এটা আমি বিলিভই করতে পারিনি। আমার এটা বিলিভ করতে কষ্ট হয়েছে। পরে আমি 4-5 জন খুব ভালো ভালো যারা আমেল হুজুর টাইপের থাকে, সেরকম সিনিয়র যাদেরকে আমি চিনি, তারা তখন বলে ইটস ট্রু। এটা কিভাবে সম্ভব? কেউ কি কাউকে কলাপস করতে পারে, কেউ কি কাউকে বশ করতে পারে, এটা হাস্যকর, এটা ফানি থিং, এটা এই যুগে হয় না। পরে বলছে যে না, এটা হয়। ওকে, তারপরে আপনি একটা সলিউশন পেয়েছেন, রাইট? হ্যাঁ, এটা সলিউশন পেয়েছি। ওকে, ফাইন। তারপর তখন আমি সলিউশনটা পাইনি, সলিউশনটা পেয়েছি আমি 8-9 মাস পরে। পরে আমাকে একটা ফ্রেন্ড বলল যে এটার একটাই সলিউশন আছে, তোমাকে এমন একজনের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে হু নোজ ব্ল্যাক ম্যাজিক পারফেক্টলি, দেন তোমাকে সে ঠিক করতে পারবে। বিষ তোলে, হ্যাঁ, হোয়াটএভার ইট ইজ। কারণ এটা নর্মাল কোন হুজুর যদি করতে যায় তার ফ্যামিলির প্রবলেম হবে। 6-7 মাস পরে আমি ওল্ড টাউনে গেলাম আমার গানের ব্যাপারে কিছু কাজকর্মের জন্য, যে ওখানে দেখি আমি কিছু কনসার্টের ব্যাপারে কিছু কাজ করব। কাকতালীয় ভাবে আমার একজনের সাথে পরিচয় হয়, সেই লোকটা এই কাজগুলো জানে। তো সে প্রথম দিন আমাকে বলেনি যে সে কবিরাজ, তো পরের দিন আমাকে বলল যে হ্যাঁ তোমার এটা সম্ভব। আমি কিভাবে সম্ভব? আমার কাছে কোনো মানি নাই, আমার কাছে এখন কিছুই নাই, আমি এখন মরে যাচ্ছি, আমি 2 দিন বাদে মরে যাবো, আমার কোনো চিকিৎসা কোনো দরকার নেই, মানে আমি হোপলেস হয়ে গেছি। তখন সে বলল না, তুই বাঁচবি। সে তুই করে কথা বলে আমার সাথে, তুই বাঁচবি, তুই না বাঁচলে কেউ বাঁচবে না, তোর চিকিৎসা আমি করব। আমি আপনি আমার চিকিৎসা কেন করবেন? আমার কাছে তো কোনো টাকা নেই, কোনো অ্যাবিলিটি নেই আপনাকে অ্যাফোর্ড করার, কারণ আমি জানি এটা তো অনেক টাকার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। বলছে কি না, এটা আমি নিজে থেকেই করব, তোকে আমার বোনের মতো মনে হয়েছে, তোকে আমি বোন ডাকলাম আজকে থেকে, এবং তুই সব সময় আমার দরজা খোলা পাবি। হি ডিড ইট, করেছে তো? হ্যাঁ, এন্ড আপনি সলিউশন পেয়ে গিয়েছেন। হ্যাঁ, ফাইন। তারপরে যখন আমি ভালো হয়ে গেছি, এই জিনিসটা আমার ফাদার বুঝতে পেরে তার সহ্য হয়নি। তখন সে চেষ্টা করতেছে যে আমার চিকিৎসা করিয়েছে তাকে মেরে ফেলার জন্য, এবং স্টিল সে এটা করে যাচ্ছে। এবং সে ইনায় বিনায় আমার মাকে বুঝাইছে মেয়েকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনার মা আপনাকে এফোর্ড করে এখন? এখন টোটালি করে না। নাও এ ডেজ আপনার কি অবস্থা, মানে রিসেন্ট টাইমে আসতে চাই? রিসেন্টটা হচ্ছে এখন আমি FI এটা শেষ, আমি পাশাপাশি টিউশনি করছি। টিউশনি করে আপনার কত টাকা রোজগার হয়? মোটামুটি 10,000 টাকার মতো। 1010 টাকা আপনি পান। আপনি অনার্স কমপ্লিট করেছেন ইংলিশে। আপনার গানের চর্চার কি অবস্থা? গান আমি নতুন করে এখন ট্রাই করছি,
ওকে, তার মানে মাঝখানে একটা গ্যাপ চলে গেছে গানের জন্য। অনেক gap ফাইন। চলে গেছে। রাইট নাও ইউ আর 32, আপনার জীবনে ভালোবাসার মানুষটা নেই, এবং বিয়ে শাদীর ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? বিয়ে করব, যদি কোনো ভালো ছেলে পাই তাহলে করব। হীরা কি এখনো ব্যাচেলর আছে? আমি জানি ব্যাচেলার আছে, এখন আমি আর খোঁজ নিইনি তার। সেদিনের নায়ের পর থেকে আমি আর খোঁজ নিইনি। আমার সাহস হয়নি ওকে আর ফোন করার বা কোনো খোঁজ নেওয়ার। আমি জানি ও কিছু বলবে না, কোনোদিনই রাগ করবে না কেন ফোন করছো, বাট আমি তাকে করিনি। আপনি আপনার বাবার কাছেই থাকেন এখনো? না, আমি হোস্টেলে থাকি, আমার বাবা চলে গেছে কোথায় গেছে উনি? মালয়েশিয়াতে। আপনার পুরো ফ্যামিলি এখন মালয়েশিয়াতে, আপনি শুধুমাত্র ঢাকাতে? আমি ঢাকা না, আমার বোন বাংলাদেশে আছে, চিটাগংয়ে। বোনের সাথে যোগাযোগ হয়? মাঝে মাঝে। আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি বিজনেস করব। বিকজ ইউ হ্যাভ টু আর্ন লট অফ মানি, রাইট? ওই প্রতিজ্ঞার জন্য। এত টাকা আর্ন করতে চাই, অ্যাটলিস্ট মা বাবা যেন কিনতে পাওয়া যায়। আর কিছুই বলা দরকার নেই লাস্টে। ও ওর মতোই ক্রেজি থাকুক। আমি পুরো গল্পটা শুনে, আমি বাবা না, আমি সেই ফিলটা এখনো পাইনি, কিন্তু আমি অনেক কিছু শিখেছি আজকের এই জীবনের গল্প থেকে। আমার শেখার জায়গাটা শুধু একটু বলতে চাই, সেটা হচ্ছে পিতৃত্ব অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা শক্তি। হ্যাঁ, আই হ্যাভ দ্যাট পাওয়ার। যদি আমার সান থাকে দুনিয়াতে, আমার সন্তান দুনিয়াতে আসে, সঙ্গে সঙ্গে আমি সেই ক্ষমতাটা অর্জন করলাম। কিন্তু একই সাথে এটাও মাথায় রাখা উচিত, ওর একটা স্বাধীন চেতনা আছে, ওর বড় হয়ে ওঠার সুন্দর একটা পরিবেশের দরকার আছে, এবং একই সাথে ওরও দুটো হাত আছে, ওরও রাগ করার ক্ষমতা আছে, ওরও প্রতিবাদ করার ক্ষমতা আছে, ওরও অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা আছে, ওরও ন্যায়কে ন্যায় বলার ক্ষমতা আছে। আফটার অল, হি অর শি ইজ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট। সেও একটা স্বাধীন সত্তা নিয়ে দুনিয়াতে বড় হতে চায়। ব্যাপারটা যদি শুধুমাত্র কন্ট্রোলিং এর হয়, ব্যাপারটা যদি শুধুমাত্র অ্যারোগেন্সের হয়, ব্যাপারটা যদি শুধুমাত্র ক্রেজিনেস থেকে আসে, তাহলে পৃথিবীর 99% সন্তানই যে মুখ বদ্ধ করে সহ্য করবে, বাকি 1% যে খুব রূঢ়ভাবে হলেও প্রতিবাদী হয়ে উঠতে পারে, এবং সেটা যে পিতার জন্য সম্মানের নয়, সেটা যে সোসাইটির জন্য সম্মানের নয়, এবং সেটা যে ওই সন্তানের জন্য মঙ্গলজনক নয়, সেটা আজকে আমি আমার এই হ্যালো 8920 থেকে শিখেছি। আমি জানি ওকে অনেকেই নিতে পারছেন না আপনাদের জায়গাটা থেকে। ও কি ওর নিজেকে নিতে পেরেছে? প্রশ্নটা হচ্ছে যে ও তো নিজেকেও নিতে পারেনি। ওর যে লাইফস্টাইলে কথা বলে, ও খুব সুন্দর করে বলে, কিন্তু ও যে লাইফস্টাইল লিড করে, ও সেরকম জীবন চায়নি, এবং ওর বাবা কি ওরকম চেয়েছিল? চায়নি। ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল বাবার যে পরিমাণ ট্রিটমেন্ট তার সন্তানের প্রতি দরকার ছিল, অন্যায় করলে মাথায় হাত দিয়ে আদর করে বলার যে জায়গাটা দরকার ছিল, সেটাও পায়নি। ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল এই জায়গাটাতে যে মেয়ের কোনো জিনিস যদি তার অপছন্দের হয়, তাহলে সেটাকে যে অপছন্দের মতো রূঢ়ভাবে তাদের উপর চাপিয়ে না দেয়া, এবং সেই জায়গাটা থেকে খুব সুন্দর করে তাদেরকে বের করে নিয়ে আসা, সেই জায়গাটাই ভুল ছিল। ভুলটা কোথায় ছিল? বাবা মায়ের হেলদি রিলেশনশিপ, যেটা আমরা বারবারই বলি। একটা সন্তান ভালোভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা মায়ের সুস্থ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি সেটা দিতে না পারো, তাহলে দুনিয়াতে সন্তানই এনো না। কারণ আমি নিজেই দেখেছি যে বাবা মায়ের মধ্যে পৃথিবীতে এমন কোন সম্পর্ক নেই যেখানে ঝগড়াঝাটি হয় না। বাবা মায়ের মধ্যে সামান্য একটু ঝগড়াঝাটিও সন্তানের মনে যে কত বিরূপ প্রভাব ফেলতে পারে, এটা যারা সন্তান তারা ভালো করে বোঝে। সুতরাং সেই জায়গাটি থেকে আমার মনে হয় যে আজকের এই হ্যালো 8920 প্রত্যেকটা বাবা মায়ের জন্য অনেক বড় একটা লেসন। আর যারা সন্তান আছে তাদেরকে শুধু একটা কথাই বলার আছে, বাবা সেরা ধন এবং মা সেরা ধন। তোমাদের কপালটা যেন ওর মতো না হয়, অবশ্যই না, এবং সেটা সম্ভব নয়, আসলে শেষ পর্যন্ত সম্ভব নয়। টাকা দিয়ে বাবা মা কেনা যায় না। আজকের হ্যালো 8920 প্রচার হওয়ার পরে আমি জানি অসংখ্য বাবা মা ওকে ফোন করবেন, এবং করার পরে তারাও বাবা মা হতে চাইবেন, তারা ওই স্নেহের জায়গাটা দিতে চাইবেন, কিন্তু মনের জায়গাটা থেকে ও কখনো কি পারবে নিজের রক্তের সম্পর্কের যে বাবা, সেই জায়গাটায় জাস্টিফাইড করে একেবারে হুবহু ভালো লাগার জায়গাটাতে আরেকজনকে বসাতে রিপ্লেস করতে? কিন্তু ওর যে ক্ষোভটা, আমি কত টাকা হলে একটা বাবা কেনা যায়, কত টাকা হলে একটা মা কেনা যায়, এটা যে কত বড় একটা চপেটাঘাত একটা ফ্যামিলির জন্য, একটা সোসাইটির জন্য। সেই চপেটাঘাতটা শুধুমাত্র ওর বাবার জন্য না, শুধুমাত্র ওর মার জন্য না, আমি মনে করি যেটা একটা আমাদের পুরো সোসাইটির জন্য। একটা মেয়ে বড় হয়ে ওঠার ক্ষেত্রে, একটা মেয়ে স্বাধীনচেতা হয়ে ওঠার ক্ষেত্রে কত রকমের বাধা পেরোতে হয়, সেটা আজকের এই রাত্রি হচ্ছে বেস্ট এক্সাম্পল। অনেক রাত্রি ঝরে যায়, অনেক রাত্রি রাতেই শেষ হয়ে যায়, কিন্তু এই রাত্রি শেষ হতে চায়নি, এবং শেষ না হওয়ার পরিণতি যে কি হতে পারে সেটা আপনারা আজকের হ্যালো 8920 দেখেছেন। আমরা কখনো এরকম রাত্রি চাই না, এবং একই সাথে আমরা কখনো এরকম প্যারেন্টসও চাই না। আমরা চাই মানুষ যেখানে খুব সুস্থ হয়ে বড় হয়ে উঠতে পারে, সেরকম একটা পরিবার, সেরকম একটা সমাজ। প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে রাত্রির জীবনের গল্প।